গল্প লুকোচুরি প্রেম, লেখিকা সিনথিয়া। তৃতীয় পর্ব। সৌভিকের রুম থেকে কিছুক্ষণ পর দুজন হাতে হাত ধরে একসাথেই বের হলো। সিঁড়ি দিয়ে নামার সময় হাত ছেড়ে দিয়ে নীলিমা গেল রান্নাঘরে, আর সৌভিক ওর বাবা আর মামা খালুদের সাথে গল্প করতে। বড় মামা বড় খালুর সাথে কথা বলছিলেন। আপনারা এবার কোন ধরনের গাড়ি দেখতে যাচ্ছেন? এটা তো আব্বাস সাহেবের ওপর নির্ভর করবে, ওনার বিজনেসটা নতুন, উনি কোন কোন গাড়ি ইম্পোর্ট করতে চান সেটা উনি বুঝবেন। আমি তো যাচ্ছি, আমার আগের গাড়িগুলোর শিপমেন্টে একটা সমস্যা ধরা পড়েছে, জাপানের কাস্টমসে ওই পেপারওয়ার্ক এর ঝামেলা আর কি, সেগুলোর সমাধান করতে এখন সেই সাথে উনি ধরলেন আমি যাতে তাকেও একটু সাহায্য করে দেই, দেখি কি হয়। ওই সময় সৌভিক ঢুকলো রুমে। কোথাও যাচ্ছ নাকি আব্বু? হ্যাঁ, কালকে জাপান যাচ্ছি, 4 দিনের জন্য। ও, বড় মামা সৌভিককে জিজ্ঞেস করলেন। সো ইয়াং ম্যান, এমবিএ তো শেষ, এখন কি প্ল্যান তোমার? মামা, আব্বুর বিজনেসে হেল্প তো করবই, নিজের কিছু একটা করার ইচ্ছা আছে, দেখি কতটুকু পারি করতে। আই লাইক দিস স্পিরিট সৌভিক। আমরা ভাইরা বাবা চলে যাওয়ার পরও তার বিজনেস নিয়ে বসে থাকিনি, নিজেরাও এক্সপ্যান্ড করেছি। সো আই সাপোর্ট ইউর থট। তা কি করবা সেটা চিন্তা করেছো? আমার রেস্টুরেন্ট বিজনেসের দিকে যাওয়ার ইচ্ছা আছে, একটা প্ল্যান আছে আপাতত মাথায়, আরও কিছু রিসার্চ করা বাকি আছে। ভেরি গুড, চালিয়ে যাও, আমাদের কখনো কোনো হেল্প লাগলে বলো। ওকে মামা। সন্ধ্যার পরপরই নাতাশার ফিয়ান্সে তানভীর, তার বাবা মা আর ছোট ভাই সহ আসলো। ছোটখাটো ছিমছাম একটা পরিবার নীলিমাদের। তানভীরকে বেশ ভালো লাগলো, লম্বায় সৌভিকের কাছাকাছিই হবে, প্রায় 5 ফিট 10-11 মতন চেহারা, উজ্জ্বল শ্যামলার মধ্যে অনেক হ্যান্ডসম। নীলিমা নাতাশাকে কনুই দিয়ে গুথা দিয়ে চোখের ইশারায় ওর পছন্দের প্রশংসা করল। এক পর্যায়ে বড়দের অনুমতি নিয়ে সব কাজিনরা তানভীর আর ওর ছোট ভাই তাকবীর সহ সৌভিকের রুমে চলে আসলো। সেখানেই জমল সেই রকম আড্ডা। রিদিমা প্রথমে শুরু করলো। আচ্ছা তানভীর ভাইয়া, আপনি তো আমাদের দুলাভাই হতে যাচ্ছেন, দেখি তো আপনার শালক শালিকাদের কতটুকু চেনেন? তানভীর খুব গাম্ভীর্য বজায় রেখে বলল। ওরে বাপ রে বাপ, বিশাল এক পরীক্ষায় ফেলে দিলেন আমাকে আপনি। মিস রিদিমা, বউ চিনতে না পারলেও সমস্যা নাই, কিন্তু শালক শালিকার ব্যাপারে ভুল করলে তো দুলাভাইয়ের খবর হয়ে যায়, তাই না? আচ্ছা দেখি চেষ্টা করে। আপনি তো রিদিমা, বললামই আগে, আপনি নীলিমা, আপনারা পারভিন ফুপুর মেয়ে, ঠিক বললাম তো? সৌভিককে তো আগে থেকেই চিনি, আপনি সৌভিকের ছোট বোন নুহা, আপনারা শায়লা ফুপুর, মানে বড় ফুপুর ছেলেমেয়ে অর্ক আর অভ্র, মেঝো চাচার ছেলেরা, বাকি রইলেন আপনারা দুজন, আপনি রনিক আর আপনি রায়সা, রুনা খালার ছেলেমেয়ে। প্রত্যেকজনকে দেখিয়ে দেখিয়ে এক নিঃশ্বাসে বলল তানভীর। বাকিরা তো এক কথায় ইমপ্রেসড। নাতাশার ঠোঁটে খুশি আর গর্বিত হওয়ার এক মিশ্রিত হাসি। নীলিমা বলল, বাহ ভাইয়া, আপনি তো ভালো মনে রাখছেন সবাইকে। আপনার আপুর কারণে ও আমাকে সবার ছবি দেখিয়ে দেখিয়ে মনে করিয়ে দিয়েছে আপনাদেরকে ও অনেক ভালোবাসে। এই কথায় নীলিমা, রিদিমা দুই দিক থেকে নাতাশাকে জড়িয়ে ধরল। তানভীর বলল, আচ্ছা এনাফ অ্যাবাউট মি, আপনাদের খবর বলেন, সৌভিক কেমন ছিল কানাডা? ওরকম সুন্দর একটা দেশ ছেড়ে আসতে ইচ্ছা করছিল? সৌভিক সরাসরি নীলিমার দিকে তাকিয়ে বাঁকা হাসে। দেশেই তো নিজের সব রেখে গিয়েছিলাম, ফিরতে তো হতোই আমাকে। লজ্জায় নীলিমা একবার সৌভিকের দিকে চোখে চোখ রেখে আবার নামিয়ে ফেলল, সৌভিকও তাই করল। এরই মাঝে সৌভিকদের কাজের মেয়ে আসিয়া ওদের জন্য স্ন্যাক্স নিয়ে আসলো, ওগুলো খেতে খেতেই চলল আরও আধা ঘন্টা বিয়ে রিলেটেড আড্ডা। নিচে বড়দের মাঝেও গল্প জমল খুব। এরই মাঝে তারা বিয়ের কিছু জরুরি আলাপ সেরে ফেলল। ছোটরা এরই মধ্যে নিচে নেমে এসেছে, মহিলারা খাবার সার্ভ করাই ব্যস্ত হয়ে গেল রান্নাঘরে, আর মেয়েরা মিলে টেবিল সেট করল। সৌভিক এটা সেটা করার বাহানায় বারবারই নীলিমার আশপাশ দিয়ে ঘোরাফেরা করছিল। নীলিমার প্রথমে লজ্জা লাগলেও পরে বিষয়টা মজা লাগলো। ডিনার শেষে আরো কিছুক্ষণ গল্প করে ছেলের পক্ষ উঠার অনুমতি নিল। ওনাদের বিদায় দিয়ে বড় মামাও সবাইকে যাওয়ার তাগিদ দিলেন। ছোটরা চাচ্ছিল আজকেই বিয়ের কিছু লিস্ট ওরা সেরে ফেলবে, কিন্তু রাত অনেক হয়ে যাওয়ায় বড় মামা অনুমতি দিলেন না। ওদের মন খারাপ দেখে বড় খালা বলে দিলেন যে সকালেই সৌভিক আর নুহা চলে যাবে নানির বাড়ি, তখন ওরা যত ইচ্ছা প্রিপারেশন করতে পারবে।
সৌভিক সবাইকে নিচে পৌঁছে দেওয়ার জন্য নাতাশাদের সাথে লিফটে উঠল। লিফটের দরজা বন্ধ হতেই ভিড়ের মধ্যে ও নীলিমার হাতটা নিজের মুঠোয় ভরে ফেলল। 10 তলা থেকে লিফট নামতে যতক্ষণ লাগে ততক্ষণ ও নীলিমার হাতটাকে আগলে ধরে থাকলো। নীলিমা প্রথমে লজ্জা ও ভয় দুটো পেলেও সৌভিকের এই পাগলামিগুলোকে উপভোগ করতে শুরু করছিল। গাড়িতে ওঠার সময় সৌভিক নীলিমাকে সবার অগোচরে কানের কাছে বলল, ফোনটা নিজের কাছে রেখ, রাতে কল দিব। নীলিমার শুধু লজ্জায় মাথা দোলায়, কাছে রাখবে ফোন। বাসায় যেয়ে নীলিমা সোজা ফ্রেশ হতে গেল ওপরে। সৌভিক যখন ফোন দিবে তখন যেন ও ফোনের পাশেই থাকতে পারে, এই জন্য মোবাইলের রিংটোন আগেই সাইলেন্ট করে রেখেছে যাতে সৌভিকের ফোন আসলে যদি নাতাশা তখন রুমে এসে যায় তখন ও যেন না বুঝে। নাতাশা রুমে এসেই নীলিমার কাছে তানভীরকে নিয়ে অনেক প্রশ্ন করতে লাগলো, কেমন লেগেছে ওকে, কথাবার্তা কেমন ছিল, নাতাশার সাথে মানাচ্ছে কিনা ইত্যাদি। নীলিমার সব প্রশ্নই মাথার ওপর দিয়ে যাচ্ছে। ও তো অধীর অপেক্ষায় আছে। সৌভিকের কলের কিছুক্ষণের মধ্যেই ওর মোবাইল ভাইব্রেট করা শুরু করলো। নীলিমা ঝট করে খাট থেকে উঠে পড়ল, আমতা আমতা করে বলল, নাতাশা আপু, খুব গরম লাগছে আমার, একটু ছাদ থেকে হেঁটে আসি। নাতাশা কপাল কুঁচকায়, ছাদে যাবি কেন, গরম লাগলে এসি আরও বাড়িয়ে দেই। না না, আসলে একটু গ্যাস ফর্ম হচ্ছে, এত খেয়েছি না, একটু হাঁটলে ভালো লাগবে। এই বলে নীলিমা নাতাশাকে আর কথা না বলতে দিয়ে দৌড় দিল ওখান থেকে। ছাদে উঠেই ফোনটা ধরল নীলিমা। সৌভিকের আওয়াজ ওর কানের কাছে বেজে উঠল, শুয়ে পড়েছিলা নাকি? না তো। তাহলে এতক্ষণ লাগলো যে ফোন ধরতে? নাতাশা আপুর জেরা থেকে পালিয়ে আসছি ছাদে, তাই সময় লাগলো। সৌভিক হো হো করে হেসে দিল। নীলিমার রাগ উঠল ওর হাসিতে। একে তো এত কষ্ট করে মিথ্যা বলে ও ছাদে এসেছে, আর সৌভিক কি না এই নিয়ে হাসি উড়াচ্ছে। চুপ করে রইল নীলিমা। সৌভিক এই পাশ থেকে কোন সাড়া না পেয়ে জিজ্ঞেস করল, হ্যালো নীলি। নীলিমা ঠান্ডা গলায় জবাব দিল, শুনছি। সৌভিক বুঝতে পারল নীলিমার রাগ। আমার নীলিমা কি রাগ করেছে? সৌভিকের মুখ থেকে আমার নীলিমা শুনতে পেয়ে নীলিমা একদম গলে গেল। রাগ অভিমান সব উড়ে গেল ওর, খিলখিলিয়ে উঠল ও। না, রাগ করিনি। বলো কি জন্য ফোন দিয়েছ? কি জন্য মানে? একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে কি কোনো কাজে ফোন দেয় নাকি? সৌভিকের কথায় নীলিমা প্রথমে একটা ধাক্কা খেল, পরক্ষণেই বুঝতে পারল আসলেই তো ওরা এখন আর শুধু কাজিন নেই, ওদের দুজনের মাঝে একান্ত একটা সম্পর্ক আছে। এখন সেই অনুভূতিটা মনে জাগতেই হেসে ফেলল নীলিমা, কিন্তু সৌভিকের সাথে দুষ্টুমি করার জন্য না, বোঝার ভান করেই বলল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে? এটা আবার কখন হলো? আমাদের মাঝে এমন কিছু আছে নাকি? ওপাশ থেকে সৌভিকের আওয়াজেও দুষ্টুমি স্পষ্ট। নেই এরকম কিছু। কই? না। তো আজ আমার রুমে যে আমরা একে অপরের এত কাছে আসলাম, নিজের মাঝে তোমাকে জড়িয়ে নিলাম, তোমার কপালে যে কিস করলাম তা এমনি এমনি ছিল। নীলিমার কান গরম হতে থাকলো, শ্বাস ভারী হয়ে পড়ল মুহূর্তেই, যেটার তরঙ্গ পৌঁছালো অপর পাশেও। তবে সৌভিক থামল না, কণ্ঠ খাদে নামিয়ে মাদকতা টানল, ও আচ্ছা, বুঝতে পারোসি, কিসটা মনে হয় ঠিক জায়গায় দেওয়া হয় নাই, তাই মনে হয় তোমার আমাদের সম্পর্কটা বুঝতে অসুবিধা হচ্ছে। নো প্রবলেম, কালকে সকালে আসি আগে, তখন সব ক্লিয়ার করে দেব তোমাকে, আর কোনো কনফিউশন আমাদের মাঝে রাখবই না। মুহূর্তেই নীলিমার আকুতি সৌভিকের কানে গড়ায়, প্লিজ চুপ হও, এত লজ্জা দিও না প্লিজ। এইটুকুতেই এই অবস্থা আপনার, নীলি ম্যাডাম? ভালোবাসার রং ঝরানো তো আমি শুরুই করলাম না, আপনাকে সেই রঙে সম্পূর্ণ ভিজিয়েই ক্ষান্ত হব আমি। নীলিমা ভয়ঙ্কর এই লজ্জার মাঝেও হেসে দেয় নিজের ভাগ্যকে। সেই মুহূর্তে বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছিল না ও কি এত পরিমাণে ভাগ্যবতী। সৌভিক কি ওকে আসলেই এত ভালোবাসে? সৌভিক এক আবেগপূর্ণ আওয়াজে নীলিমাকে জিজ্ঞেস করল, নীলিমা, তুমি চাও তো আমার ভালোবাসার রঙে ভিজতে? তোমার চেহারা দেখতে পারছি না এই মুহূর্তে, তাই প্লিজ একটা জবাব দাও। এপাশ থেকে লাজুক একটা আলতো উত্তর পৌঁছালো সৌভিকের কানে, আমি চাই।
সকাল ৯টার মধ্যেই সৌভিক আর নুহা চলে আসলো নানি বাড়িতে। সবে মাত্র নাস্তা সেরে উঠছিল সবাই, ওদের জন্য আবার খাবার সার্ভ করা হলো। নাতাশা এসে বলল, কি রে, তোরা এসেই খেতে বসে গেলি? কি করব আপু, বড় মামির হাতের এই বুটের ডাল অফ লাজবাব। কন্ট্রোল করতে পারলাম না নিজেকে। বড় মামি খুশি হয়ে সৌভিকের মাথায় হাত বুলিয়ে দিলেন। রিদিমা বলে উঠল, ভাইয়া তোমার জন্য অনেক কিছু আটকায় আছে, প্লিজ জলদি খাওয়া আর কাজে আসো। আমি তো ভাবছিলাম খেয়ে আমি তোদের জন্য যে গিফটগুলো আনছি তা দিয়ে দিব, তবে তোরা আগে আলোচনায় বসতে চাইলে আমার কোনো সমস্যা নেই। গিফটের কথা শুনে কি আলোচনার কথা কারো মাথায় থাকে? সবাই হই হই করে গিফটের প্যাকেটগুলা নিয়ে বসল। সৌভিক সবার গিফট র্যাপ করে নাম লিখে এনেছে যাতে দেওয়ার সময় সুবিধা হয়। আগে নানির জন্য আনা পাশমিনা শালটা নানির গায়ে চড়ায় দিল। নানি অনেক খুশি হলেন, সাথে দোয়াও করলেন ওর জন্য। এরপর একে একে মামা মামিদের আর পারভিন খালা আর খালুর গিফটগুলা দিল। তারপর আসলো কাজিনদের বাড়ি। নাতাশার জন্য ওর পারফিউম তো এনেছেই, সাথে সৌভিকের তরফ থেকে বিয়ের গিফট হিসাবে ছোট্ট এক জোড়া ডায়মন্ডের স্টাড নিয়ে আসছে। নাতাশা কানের দুল জোড়া পেয়ে খুশিতে সৌভিককে জোড়ায় ধরল। বড় মামিও দেখে খুব প্রশংসা করলেন সৌভিকের পছন্দের। বাকিদের সবাইকে একে একে গিফটগুলা দিল। সৌভিক শুধু নীলিমার টাইমে গন্ডগোলটা বাঁধল। আরে নীলি, তোমার গিফটটা কই? আমি তো সবগুলা একসাথেই রেখেছিলাম, গেল কোথায়? সৌভিক হন্য হয়ে খুঁজল, কিন্তু পেল না। নীলিমা বলল, বাদ দাও তো গিফট, ইটস ওকে। না না, বাদ দিব কেন? আমি এনেছি তো, আমার মনে হয় বাসায় ফেলে এসেছি, কালকে আসার সময় নিয়ে আসব, প্রমিস। গিফট বিতরণ শেষ হওয়ার পরে বিয়ের বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আলোচনায় বসল সবাই। পারভিন বলল, সৌভিক, বড়পা কখন আসবে রে? আম্মা গতকালকের দাওয়াতের গোছগাছে ব্যস্ত, আবার আজকে আব্বু জাপান যাচ্ছে, সেটার গোছগাছও আছে, দুপুরের পরেই চলে আসবে বলছে। আপাকে ছাড়া শাড়ি কেমনে সিলেক্ট করি আমরা বলতো? এখন তাহলে থাক, আপা আসলে করব। নুহা বলে উঠল, খালাম্নি, আম্মু বলছে তোমাদের শুরু করতে, আম্মু আসলে আবার বসা যাবে। এই কথায় সবাই কাজ শুরু করলো। কাজিনরা সবাই ফ্লোরে বসলো নীলিমার পাশে। সৌভিক বসেই ওর হাতের ওপর নিজের হাতটা দিয়ে একটা আলতো চাপ দিল। নীলিমা তো ভয় কাট। সোফার ওপর মা, খালা, মামিরা সব বসা, কেউ কিছু দেখে ফেললে খবর আছে, তাই সৌভিকের দিকে একটা গরম চাহনি দিয়ে হাতটা সরিয়ে ফেলল নীলিমা। রুনা খালা শুরু করলেন, প্রথমে আসা যাক নাতাশা আর তানভীরের কাপড় চোপড় নিয়ে, ওদের শপিংয়ের কি অবস্থা? বড় মামি বললেন, নাতাশার হবু শাশুড়ি একদিন এসে নাতাশাকে নিয়ে গিয়েছিল নিজের সাথে। হলুদ, বিয়ে আর বৌভাতের কাপড় কিনে ফেলছে নাতাশার পছন্দে। আর তানভীরকে নিয়ে আমি, তোদের বড় ভাই আর শায়লা একদিন বের হয়েছিলাম, পাঞ্জাবি আর শেরওয়ানি কেনা হয়েছে আর বৌভাতের স্যুট বানাতে দেওয়া হয়েছে। ভেরি গুড। আর ছেলের পক্ষের আত্মীয়দের কাপড়? ওগুলো কেনা হয় নাই, তানভীরদের পরিবার বেশি বড় না, মানুষ কম, ওনাদের জন্য কিনতে একদিন গেলেই হয়ে যাবে। ওকে, ছেলের কসমেটিক্স তো আমি নিয়েই এসেছি কানাডা থেকে, তাই ওটাও লিস্টে টিক দিলাম। এবার আসি আমাদের ব্যাপারে। আচ্ছা, আমাদের প্রোগ্রাম মূলত 4টা, 2 জনের হলুদ তো একসাথেই হচ্ছে, তাহলে 3টাতে, মানে মেহেদি বাদে, আমরা ড্রেস কোড মেইনটেইন করব, তাই তো? সবাই হ্যাঁ সূচক জবাব দিল। তাহলে এখন কারা কি পরবে সেটা ডিসাইড হয়ে যাক, সেই অনুযায়ী দর্জির কাছে কাপড়ও দিতে হবে। এই যে পাত্রীর মা, জননী, তুমি বলো কি ইচ্ছা তোমার? বড় মামি হেসে বললেন, তোদের যা খুশি তোরা সিলেক্ট কর, শুধু বিলটা তোর বড় ভাইকে ধরায় দিবি, তাহলেই হলো। এই কথায় সবাই খুশিতে ফেটে পড়ল। অনেক চিন্তা ভাবনা করে ডিসাইড হলো যে হলুদে এবার সব মেয়েরা পরবে সারারা, ইভেন রুনা, পারভিন, মেঝো মামি, শিলা মামি আর টুম্পা মামিও তাই পরবে ঠিক করলো। শুধু বড় মামি যেহেতু মেয়ের মা, তাই তিনি শাড়ি পরতে চাইলেন। আর শায়লা, আসলে ওনার কাছে তখন জেনে নেওয়া যাবে উনি কি পরবেন। ছেলেরা মেয়েদের সাথে কালার ম্যাচ করে পাঞ্জাবি পায়জামা পরবে। বিয়েতে সব মেয়েরা পরবে শাড়ি আর বৌভাতে গাউন, ছেলেরা বিয়েতে পাঞ্জাবি আর বৌভাতে স্যুট পরবে। ডালা কুলার অ্যারেঞ্জমেন্ট নিয়েও কথা হলো। এরপর মেঝো মামি বললেন দুপুরের লাঞ্চ বানাতে হবে, তাই সেই মুহূর্তের জন্য মিটিংটা শেষ করা হলো।
ছোটদের আপাতত একসাথে কোন কাজ নেই দেখে যে যার মতন নিজ কাজে ব্যস্ত হয়ে গেল নাতাশা ওর মা চাচিদের কাছে রান্না শিখছে তাই প্রতিদিন ও অন্তত একটা ডিশ ওনাদের সাথেই বানায় সেই কাজেই এখন ও রান্নাঘরে নাতাশার ওয়াশরুম যেহেতু খালি আছে তাই নীলিমা ভাবলো ও আগে গোসলটা সেরে নিক তাই নাতাশাকে বলে ও উপরে উঠে গেল। রুমে ঢুকে যেই ও দরজা বন্ধ করতে যাবে অমনি সৌভিক রুমে ঢুকে পড়ল নীলিমা চমকে আওয়াজ করতে যাচ্ছিল সৌভিক ওর মুখ চেপে ধরল আস্তে করে ওদের পেছনে দরজাটা লাগিয়ে নীলিমার মুখ থেকে নিজের হাত সরালো সৌভিক নীলিমা তখন কপট রাগ দেখায়। কি ব্যাপার এরকম করে কেউ কারো রুমে ঢোকে নাকি? ও ঢোকে না। আচ্ছা তাহলে চলে যাচ্ছি। নীলিমা ঝট করে সৌভিকের বাহু ধরে। আরে আমি তো ওইভাবে বলি নাই, মানে কেউ যদি দেখে ফেলতো তাহলে। দেখলে দেখতো দেখলেই বাকি। একদিন তো সবাইকে এমনই জানতে হবে। এই বলে সৌভিক নীলিমার দিকে আগিয়ে আসলো নীলিমার গোত্রাতের ফোনালাপটা হুট করেই মনে পড়ে গেল সৌভিকের নিয়ত বুঝতে পেরে এক পা করে পেছনে যাচ্ছিল তবে বেশি একটা পেছাতে পারল না সৌভিক ওর ডান হাত দিয়ে নীলিমার কোমরটাকে জড়িয়ে ধরে নিজের একেবারে নিজের কাছে নিয়ে আসলো লজ্জায় নীলিমার মাথা শেষ। এই কি করছো? প্লিজ ছাড়ো না ককে। ও দেখে ফেললে খুব মুশকিল হয়ে যাবে। দেখলে দেখুক আমি আমার গার্লফ্রেন্ডকে ধরেছি অন্য কাউকে তো না। ও বুঝতে পেরেছি তোমার তো আবার আমাদের সম্পর্কটা নিয়ে কি যেন একটা কনফিউশন আছে তাই না? আসো সেইটাও ক্লিয়ার করে দেই। এই বলে সৌভিক নীলিমার কোমর ধরেই ওকে উঁচু করে নিজের মুখের কাছে নিয়ে আসলো এত কাছে যে নীলিমা সৌভিকের শ্বাসের গরম ভাবটাও অনুভব করতে পারছিল। চোখ বন্ধ করে ফেলল নীলিমা গতকাল ছেড়ে দিলেও আজ মনে হয় সৌভিক কোনোভাবেই ওকে ছাড়বে না আজ নীলিমা শেষ। আজ ভয় না লাগলেও প্রচুর লজ্জায় ডুবে গেল ও। নীলি আমি কাছে টানলেই তুমি চোখ বন্ধ করে ফেল কেন? আমি কি কাছ থেকে দেখতে খুব পচা? নীলিমা হুট করে চোখ খুলে ফেলল এত রোমান্টিক একটা মুহূর্তেও সৌভিকের এই কৌতুকে নীলিমার ভীষণ হাসি পেল পারেও এই ছেলেটা। চোখ মেলে তাকালো ও। সৌভিক নীলিমার চোখের দিকে তাকিয়ে আবেগ মিশ্রিত গম্ভীর গলায় বলল, আমি জানি তুমি কি ভেবে চোখ বন্ধ করো তুমি মনে করছো আমি তোমাকে কাছে টেনে এনেছি তোমার ঠোঁটে কিস করার জন্য, তাই না? আমি তো সেটা অবশ্যই চাই তোমার ঠোঁটে নিজের ভালোবাসা এঁকে দিতে নিজে সেই ভালোবাসায় ভিজে যেতে। একটু থামলো সৌভিক নীলিমার চোখের ওপর পড়া চুলগুলো সরিয়ে দিল ওর কানের পেছনে আবার কথা শুরু করলো ও। তবে আমি বুঝতে পারছি এই স্টেপের জন্য তুমি এখনো রেডি না গতকাল আর আজকে তোমার এই ঠোঁটেরই কাঁপুনি তা বুঝিয়ে দিয়েছে আমাকে তাই আমি তোমাকে ততদিন কিস করব না যতদিন না তুমি কমফোর্টেবল ফিল করো তোমার অমতে তোমার সাথে আমি কখনোই কিছু করব না নীলি দ্যাটস আ প্রমিস। একটু থেমে নিজের ঠোঁট নীলিমার কানের কাছে নেয় সৌভিক। তবে যেদিন তুমি আমাকে পারমিশন দিবে সেদিন কিন্তু আমি কোনো বাধা মানব না দ্যাট ইজ অলসো আ প্রমিস। নীলিমার চোখ টলমল করে উঠল সৌভিকের কথায় এই মানুষটা প্রতিটা মুহূর্তে ওকে মুগ্ধ করে দিচ্ছে নিজের প্রতি এতটা কন্ট্রোল আর নীলিমার প্রতি এতটা সম্মান ও কিভাবে রাখছে তা নীলিমার বোঝার সাধ্যের বাইরে নিজ থেকেই নীলিমা এবার জড়িয়ে ধরল সৌভিককে সৌভিক ওর মাথায় হাত বুলিয়ে দিল আলিঙ্গন বেঁধেই রইল দুজন কিছুক্ষণ। একসময় নীলিমাকে নিজের থেকে আলাদা করে আয়নার সামনে নিয়ে গেল সৌভিক প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো। নীলি তোমার গিফটটা সবার সামনে আমি দিতে চাইনি তাই এতগুলো মিথ্যা আমাকে বলতে হলো নিচে দেখতো পছন্দ হয় কিনা তোমার। নীলিমা সৌভিকের কাণ্ড শুনে হাসতে হাসতে বাক্সটা খুলে ওর চোখ ছানাবড়া। একটা ছোট্ট ডায়মন্ডের পেন্ডেন্ট সেটাতে দুইটা হার্ট একটার সাথে আরেকটা লাগানো পেন্ডেন্টটা একটা সিলভার চেইনে গাঁথা। নীলি এই ডিজাইনটা আমি অনেক খুঁজে বের করেছি তোমার জন্য কিন্তু টেনশনে ছিলাম তোমার ভালো লাগবে কিনা ডু ইউ লাইক ইট? নীলিমা নিজের হাতে পেন্ডেন্টটা নিয়ে বিস্ময়ের সাথে বলল, লাইক ইট? আই লাভ ইট। গ্রেট বাঁচাইলা আমাকে এটা দিতেই রুমে এসেছিলাম এখন যাই আসলেই অনেকক্ষণ হয়ে গেছে পরে কেউ খুঁজলে। সৌভিক বাকিটুকু হেসে বোঝায় চলে যাচ্ছিল পেছনে থেকে আবার নীলিমা ওর হাতটা ধরল। বাহ একটা পেন্ডেন্ট আনলা সেটাও আমার হাতে দিয়ে চলে যাচ্ছ। এখন এটা কি আমি নিজে নিজে পরব?
এই বলে পেন্ডেন্টটা সৌভিকের হাতে দিয়ে উল্টা ঘুরে আস্তে করে নিজের ঘাড়ের চুল সরিয়ে একদিকে করে দিল নীলিমা। সৌভিক ইশারাটা বুঝে কাছে আসলো। পেন্ডেন্টটা নীলিমার গলায় পরিয়ে দিল। পরার পরে এত সুন্দর লাগছিল নীলিমাকে যে ও নিজেও মুগ্ধ হয়ে গেল। ইউ আর লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস। সৌভিকের মুগ্ধতা ওর কণ্ঠে ঝরছে। নীলিমা লাজুক হাসি দিয়ে বলল, এবার যাও, আমারও কিছু কাজ আছে। সৌভিক বের হওয়ার পর নীলিমা বেশ অনেকক্ষণ আয়নায় পেন্ডেন্টটা সহ নিজেকে দেখতে লাগলো। ও এই পেন্ডেন্টটা পরেই থাকবে ঠিক করলো। সৌভিকের ছোঁয়া আছে এতে, নিজের থেকে সেটা কখনো আলাদা করবে না ও। গোসল থেকে বের হয়ে নীলিমা সালোয়ার কামিজের সাথে একটা বড় ওড়না পরল। ওড়নাটা ওর গলা থেকে কোমর পর্যন্ত মেলে দিল যাতে পেন্ডেন্টটা ঢাকা থাকে। তারপর নিচে নামলো ও। নিচে নেমে দেখে ড্রয়িং রুমেই সৌভিক আর রনিক বসে গান শুনছে আর রিদিমারা গল্প করছে। নীলিমা ওদের কাছে গেল। রিদিমা নীলিমাকে দেখেই কপাল কুঁচকে একটা চিৎকার দিল। আপি, তুই এই গরমের মধ্যে এই মোটা ওড়নাটা কেন পরছিস? আমার তোকে দেখেই গরম লাগছে। আর চোখে একবার সৌভিকের দিকে চেয়ে নীলিমা মিথ্যা বলল, গোসলের পর একটু শীত শীত লাগছিল তাই পরলাম। সৌভিকও চোরা দৃষ্টিতে ওকেই দেখছিল। দুইজনের ঠোঁটেই চোরা হাসি। সেটা থেকে নিজেকে কোনোমতে সরিয়ে নীলিমা রনিককে জিজ্ঞেস করল, কিরে তোরা কি গান শুনিস? হলুদের জন্য সৌভিক ভাইয়া গান সিলেক্ট করছে। অর্ক ভাইয়া কলেজ থেকে আসলেই একসাথে ডিসকাশনে বসবো। ও, রিদিমা বলে উঠল। এই আপি শোন, এইবার তো রাজু মামার বিয়ের মতন আগের থেকে কিছুই প্রিপেয়ার্ড নাই। আমাদের সব কিছু কিন্তু এখান থেকেই কিনতে হবে রে। কাপড়, গয়না, শাড়ি, গাউন সব। নুহা বলে উঠল। রিদিমা আপু তুমি টেনশন কেন করছো? আমাদের চিটাগংয়ে এক মার্কেট আছে, এগুলা সব কেনার জন্য। টেরি বাজার তো লাস্ট বার গেলাই, ওখানকার শাড়ির কালেকশন তো দেখছই সেই রকম জোস। আর গাউনের জন্য আমাদের মিমি শপিং মলটা বেস্ট, ওখানের ডিজাইনগুলা চরম মাত্রায় সুন্দর। আর হলুদের জন্য যে গজ কাপড়, তার জন্য তো সেন্ট্রাল প্লাজা আছেই, তোমাদের ঢাকার চাঁদনি চকের মতন আমাদের সেন্ট্রাল। আর গহনার জন্য আফমি মলটা ভালো, কিন্তু ভ্যারাইটি অনেক সানমারে। বাহ নুহা, তোর দেখি চিটাগং এর শপিং এর ব্যাপারে ফুল আইডিয়া আছে, গ্রেট। রিদিমার কমপ্লিমেন্টটা নুহার খুব ভালো লাগলো। নীলিমাও ওদের গল্প শুনছিল, ওর মধ্যেই সৌভিক ওকে ডাকলো। এই নীলি, এইদিকে একটু আসতো। অনেকগুলো গান বের করেছি, দেখতো কোনটা কোনটা নেওয়া যায়। দুইজন মিলে এই কাজেই বসলো। এক অপরের সাথে কাজ করতে করতে দুইজনেরই সময়ের হুঁশ ছিল না। সৌভিকের একটা রোমান্টিক গানের সিলেকশনগুলো নীলিমার মন মাতিয়ে দিচ্ছিল। ওগুলো মধ্য থেকে চুজ করা আসলেই টাফ ছিল। নাতাশার ঝাড়ি খেয়ে বর্তমানে ফিরল দুজন। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমি রান্না করতে করতে পাগল হয়ে গেলাম, আর তোরা গান শুনেই সময় পার করছিস। আপু গানগুলো শুনো, তুমিও পাগল হয়ে যাবা। এখন রান্না নিয়ে পাগল আমি, আর কোনো কিছু নিয়ে পাগল হতে চাই না। এখন এগুলা পরে দেখবো, আগে খেতে আয়, লাঞ্চ রেডি হইছে। দুপুরে খাবারের পর নীলিমা আর নাতাশা নিজেদের রুমে গেল। তানভীরকে নিয়েই গল্প শুরু হলো ওদের। আপু তুমি অনেক লাকি, ভাইয়া তোমার খুশিগুলো বোঝেন। কাল আমাদের নামগুলো দেখলা না কিভাবে অকপটে বলে ফেললেন? নীলিমার এই কথায় নাতাশা লাজুক হাসি দিয়ে বলল, আসলেই ও আমাকে বোঝে রে। আমি তো প্রথমে মানতেই চাইনাই। ওর প্রপোজাল কত ধরনের যে চেষ্টা ও করেছে তা তোকে বলে বোঝাতে পারবো না। ওগুলো দেখে আমার মনটাও আস্তে আস্তে গলা শুরু করলো, কিন্তু বাসায় মানবে কি না এই ভয়ে আগাতে পারছিলাম না। শেষে সৌভিকের সাথে ব্যাপারটা নিয়ে ডিসকাস করলাম। ও তানভীর এর সাথে দেখা করলো। ও যখন বলল যে তানভীর অনেক ভালো, বাসায় মেনে নিতে সমস্যা হবে না এবং হলেও ও আমার সাথে থাকবে এটাকে পজিটিভ করার জন্য, তখন নিশ্চিত হলাম। সোজা যে তানভীরকে হ্যাঁ বলে আসলাম। নীলিমা খিলখিলিয়ে হাসতে হাসতেই নাতাশা বলতে লাগলো, পরে আব্বু যখন জানলো, প্রথমে একটু নিম রাজি ছিল, ওই যে লাভ এফেয়ার ইস্যু এন্ড অল। পরে সৌভিককে যখন জানাইছি ও নিজেই আব্বুর সাথে সব কথা বলছে, তখন আব্বুর মাথা পুরোপুরি ঠান্ডা হলো। বাকিটা তো তোরা জানিসই।
নীলিমা নাতাশার সাথে নিজের হাসি জুড়ে দিল সৌভিকের প্রতি ওর খুব গরিমা হচ্ছিল তখন সৌভিক এমন একটা ছেলে যে নিজের পরিবারের সদস্যদের সাথ কখনো ছাড়বে না নীলিমা জানে শুধু ফোনে না দরকার পড়লে সৌভিক দেশে এসে নাতাশার বিয়েটা ঠিক করে দিয়ে যেত। নাতাশা এবার কিছুটা এক্সাইটেড হয়ে বলল, আচ্ছা শোন একটা হট নিউজ আছে মানে নিউজটা আমি আগেই জানতাম কিন্তু। নাতাশার কথায় বাধা পড়ল যখন নুহা রুমে ঢুকল। আম্মু এসেছে আবার বিয়ের মিটিং শুরু হবে সবাইকে নিচে ডাকছে। কথা আর হলো না তখন মেয়েরা নিজেদের গুছিয়ে রুম থেকে বের হলো নীলিমা নিচে নামতে নামতেই শায়লার কথা শুনতে পেল। এই মানুষটা কাজ করতে করতে একদিন মরবে দেখিস তোরা কত করে বললাম নিজের অ্যাকাউন্টেন্টকে পাঠাও কানেই নিল না আমার কথা। বলে সে নাকি না গেলে প্রবলেম সলভ হবে না বললাম মরলে তো তুমি ছাড়াই সব সলভ হবে তখন কবরের ভেতর থেকে কি করবা তুমি? হাসিস না আমার কথায় বুঝলি? আমি তোদের দুলাভাইকে নিয়ে অনেক অশান্তিতে আছি। রুনা বড় বোনের হাতে হাত রেখে বললেন, আহারে আমাদের এত ভালো একটা দুলাভাইকে তুই এইভাবে কবরে পাঠায় দিচ্ছিস আপা। বেচারার কাজের একটু চাপ আসে এই যা। তো কাজের সাথে কি শরীরের খেয়াল রাখা যায় না? এই যাবে না ওখানে কোনোভাবেই খাওয়ার খেয়াল রাখবে না এবার তো আমি আব্বাস ভাইকে বলছি আপনি আমাকে জানাবেন যে ও কি রুটিন মানে ওখানে। আব্বাস ভাইকে? নামটা পরিচিত লাগছে। লাগবে না কেন? আব্বাস ভাই আমাদের শিলার বড় ভাই উনি এই বছর গাড়ির ব্যবসা শুরু করেছেন এইবার উনিও যাচ্ছেন জাপান তোর দুলাভাইয়ের সাথে। ও আচ্ছা তাহলে তো ভালোই পরিবারের কেউ তো আছে আচ্ছা শোন দুলাভাই যেই কয়দিন নাই তুই আর বাসায় যাইস না এখানেই থেকে যা বড়পা। শায়লা একেবারেই রাজি হচ্ছিল না প্রথমে পরে নাতাশার আম্মার ঝাড়িতে তাকে থাকতেই হলো। নীলিমা ততক্ষণে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে সৌভিক ওর পেছনে যে কানের পাশে ফিসফিস করে বলল, এইবার কি হবে তোমার মিস নীলি? এখন তো আমি এই বাসাতেই থাকবো রাত দিন। লাজে মাথা নোয়ায় নীলিমা ওর খুশি আর নার্ভাসনেস একসাথে ফিল হচ্ছিল সেই সময় কিভাবে সৌভিককে বোঝাবে ও যে সৌভিক ওর আশপাশে যখন থাকে ও সেই প্রত্যেকটা মুহূর্তকে অনেক বেশি ভালোবাসে। শায়লা সবাইকে বিয়ের লিস্ট নিয়ে বসতে বললেন সকালে যা যা কথা হয়েছে সেগুলা আবার বলা হলো হলুদের ব্যাপারে শায়লা বড় মামির সাথে শাড়ি পরবেন বললেন আর বিয়ের শপিং কালকে থেকেই শুরু হবে তাও ঠিক হলো। সন্ধ্যায় সৌভিক চলে গেল বড় খালুকে এয়ারপোর্টে নামিয়ে দিতে বিয়ের কাজগুলো কাল থেকে জোরসোর দিয়ে শুরু হবে তাই আজ বাসায় সবাই মোটামুটি গল্প গুজবেই কাটিয়ে দিচ্ছে। রাতের খাবারের টেবিলেই মামি সবাইকে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে বললেন কারণ পরের দিন কয়েকটা শপিংমল ঘোরার প্ল্যান রাখা হয়েছে সৌভিক তখনও আসেনি দেখে নীলিমা ওখান থেকে সরে ওকে একটা কল দিল। কয়েকবার রিং হওয়ার পর ধরল সৌভিক। এই কোথায় তুমি? এত দেরি হচ্ছে যে। এই বাহ শুনতে কিন্তু বেশ লাগলো তবে এত অধিকার নিয়ে আমাকে এই প্রশ্নটা কে করছে জানতে পারি কি? নীলিমা হেসে দিল ওর কথায় দুষ্টু কি ও নিজেও কম নাকি? কেন তুমি না বলছো আমাদের যেন কি একটা আলাদা সম্পর্ক আছে? সেই অধিকারেই করছি। ওহো আমাদের সম্পর্কটা এখন ক্লিয়ার তাহলে তোমার কাছে? নীলিমা কপট রাগ দেখালো তখন। এই শোনো তোমার ফাইজলামি এখন রাখো তো। আর বলো আসতে দেরি হবে নাকি আরো? মামি খাবার সার্ভ করে ফেলেছেন। না প্রায় চলে এসেছি। 10 মিনিটের মধ্যেই সৌভিক আসলো ওকে দেখেই নীলিমার মনটা ভালো হয়ে গেল একসাথে রাতের খাবার খেতে বসলো ওরা খাওয়ার সময় নীলিমা খেয়াল করছিল সৌভিক কি কি দিয়ে খাচ্ছে ওর পছন্দের খাবার কোনগুলো সৌভিকের হাত কোন খাবারের দিকে যাচ্ছে তা দেখতে এতই ব্যস্ত ছিল নীলিমা যে সৌভিক যে ওকে দেখছে তা ও লক্ষ্য করলো না। আমার পছন্দের খাবারের তালিকা বানাচ্ছ নাকি? চমকে উঠল নালিমা সেই ছেলেটাকে নিয়ে এই এক সমস্যা নীলিমার কোনো কিছুই ওর চোখ এড়ায় না। এত তাকাও কেন তুমি? খাও তো। চাপা ঝাড়ি মারল নীলিমা সৌভিকও সেই আদুরে ঝাড়ি খেয়ে লক্ষ্মী ছেলের মতন খাওয়ায় মন দিল।
রাত একটু বাড়তেই সবাই শুইতে যাওয়ার প্রিপারেশন নিল। হঠাৎ নীলিমার ঘুম ভাঙল। মোবাইলের রিংটোনে মেসেঞ্জারে একটা মেসেজ এসেছে। ফোনটা হাতে নিয়ে দেখল 2টা বাজে। এই সময় কে মেসেজ দিবে ওকে? স্ক্রিন ওপেন করে দেখল সৌভিকের মেসেজ। তাই তো, এই বান্দা ছাড়া ওকে এই সময় মেসেজ দেওয়ার কেউ নাই। মেসেজটা ওপেন করল ও। ঘুমিয়ে গেছো? হ্যাঁ, কিন্তু উঠে পড়োসি। ডিস্টার্ব করলাম? আরে না, বলো। একটু ছাদে আসবা? নীলিমা ঝট করে তাকালো আবার মেসেজটার দিকে। ও কি ভুল দেখলো? এত রাতে ছাদে আসবো? তো সমস্যা কই? ভয় পাও নাকি রাতের বেলা? না। তাহলে ডোন্ট বি আফ্রেড, আমি আছি তো সাথে। তোমাকে নিয়েই তো ভয়। মনে মনে বলল নীলিমা। মেসেজে লিখল, রাত অনেক হয়ে গেছে, বাদ দাও। সত্যি আসবা না? সৌভিকের পাঠানো ইমোটা খুব মজা লাগলো নীলিমার। ইচ্ছা তো ওরও করছে যাওয়ার, সৌভিককে একান্তে কিছু সময় নিজের করে কাছে পাওয়ার। কিন্তু নাতাশা যদি আবার টের পায়, কি করবে বুঝতে পারছিল না নীলিমা। আবার মেসেজ আসার আওয়াজে তাকালো। থাক, বাদ দাও তাহলে, গুড নাইট। এই দাঁড়াও, আসছি। নীলিমা নিঃশব্দে খাট থেকে নামলো। পা টিপে টিপে রুম থেকে বের হলো সৌভিক তখন সিঁড়ি দিয়ে উঠছে। নীলিমার কাছে এসে মনোমুগ্ধকর এক হাসি দিল। এত রাতে এভাবে দুজন সিঁড়ির ঘরে। চিন্তা করেই নীলিমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ততক্ষণে ওর হাতটা নিজের হাতে নিয়ে বাকি সিঁড়িগুলো উঠতে লেগে গিয়েছে সৌভিক। ছাদে এসে নীলিমা রাতের সৌন্দর্যে পুরা মুগ্ধ হয়ে গেল। আকাশটা একদম স্পষ্ট, তারার চাদরে সম্পূর্ণরূপে ঢাকা। আর চাঁদটা এত সুন্দর আলো ছড়াচ্ছে যে এই অন্ধকারেও আশপাশ আলোকিত হয়ে আছে। সৌভিক নীলিমাকে নিজের কাছে নিয়ে বলল, তোমাকে আজকের রাতটা দেখাতে নিয়ে এলাম। কি সুন্দর না? আব্বুকে এয়ারপোর্টে নামিয়ে নেভাল রোড ধরে আসার সময় দেখছি এই দৃশ্য। তখনই ইচ্ছা করছিল তোমাকে দেখাতে, তাই বাসায় আসতে আসতেই চিন্তা করলাম রাতে তোমাকে ছাদে নিয়ে আসব। আসলেই সুন্দর রাতটা, চাঁদটা কি জ্বলজ্বল করছে দেখছো? আচ্ছা, তুমি কি জানো চাঁদের নিজের যে কোনো আলো নেই? সে সূর্যের থেকে আলো ধার করে। পড়েছিলাম মনে হয়। আর এটা কি জানো, সূর্য হলো সবচেয়ে ছোট তারা। সূর্য পৃথিবীর সবচেয়ে কাছে থাকে বলে এত বড় লাগে। তাহলে চিন্তা করো বাকি তারাগুলো কত দূরে আমাদের থেকে। নীলিমার এবার কিছুটা বিরক্ত হলো। গভীর রাতে একা আছে ওরা, কই একটু রোম্যান্স করবে? তা না, বান্দা সায়েন্স লেকচার দিতে ব্যস্ত। অ্যাশিফ নীলিমার সামনে সায়েন্স এক্সাম। নীলিমার অভিব্যক্তি ওর চেহারায় স্পষ্ট দেখতে পেয়ে সৌভিক বিচলিত হলো। এই নীলি, কি হলো? সোজাসুজি বলল নীলিমা, তুমি কি আমাকে এই রাতের বেলা সায়েন্স পড়াইতে আসছো? মানে? মানে করতেছো কেন? এত রাতে উঠে আসছি কি তোমার লেকচার শোনার জন্য, নাকি তুমি কত বড় বিজ্ঞ সেটা দেখার জন্য? সৌভিক দুই হাত পকেটে দিয়ে বাঁকা হাসি দিল। নীলিমার সামনে দাঁড়িয়ে আওয়াজে আবেগ আর দুষ্টমি স্পষ্ট নিয়ে জিজ্ঞেস করল, তো কিসের জন্য আসছো শুনি? নীলিমার বুঝতে দেরি হলো না যে সে গোল পাকায় ফেলেছে নিজের মনের বাসনাটা। ঘুরিয়ে পেঁচিয়েই হোক বলে ফেলেছে। লজ্জায় ওর মনে হচ্ছিল ওর পায়ের নিচের মাটি দুই ভাগ হয়ে যাক, আর ও সেটাতে ঢুকে যাক। সাথে সাথে সৌভিকের চোখ থেকে বাঁচার জন্য উল্টা দিকে ঘুরে গেল ও। পরক্ষণেই পেছনে থেকে সৌভিকের দুই হাত নীলিমার কোমর জড়িয়ে ধরল। তারপর দ্রুত নিজের কাছে ওকে টেনে আনলো সৌভিক। নীলিমার পিঠের সাথে ওর বুকের ধাক্কা লাগলো আপনাতেই সৌভিকের হাতের ওপর নিজের দুই হাত রাখল নীলিমা। সৌভিক ওর চেহারাটা নীলিমার চুলের ভেতর গুজে দিল, নাক ঘষল নীলিমার মাথায়। বারবার কেঁপে উঠল নীলিমা, তবুও সৌভিক এক ইঞ্চিও ঢিল করল না। বন্ধন নিজেদের একত্বের স্বাদ নিল ওরা অনেকক্ষণ। তারপর সৌভিক নীলিমার কানের কাছে নিজের মুখটা নিয়ে আসলো। নীলিমা, একটা কথা বলি। হম। যতদিন পর্যন্ত তুমি আমাকে পারমিশন না দিবা তোমার ওপর ভালোবাসার সম্পূর্ণ অধিকার খাটানোর, ততদিন প্লিজ আমার সামনে নিজের এতটুকুও আলগা করে দিও না। আজ সকালে পেন্ডেন্ট পোড়ানোর সময় তোমার চুল সরানো খোলা ঘাড়টা দেখে আমি এক মুহূর্তের জন্য অনেক লোভী হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল তখনই ওই জায়গাটায় নিজের ঠোঁট দিয়ে ঝড় তুলে দেই। কত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছি তুমি বুঝবা না। এরপরে কখনো পারবো কি না কন্ট্রোল করতে, আমি জানি না নীলি।
নীলিমা আর সহ্য করতে পারল না, ঘুরে নিজেকে সৌভিকের বুকে ঢেলে দিল, মাথা গুজে দিল ওর ভেতরে, সামনে থেকে নিজের দুহাত পেছনে দিয়ে সৌভিককে আঁকড়ে ধরল। সৌভিকও নিজের আলিঙ্গনে বেঁধে ফেলল নীলিমাকে। এভাবে কাটলো আরো অনেকক্ষণ। একটা পর্যায়ে সৌভিক ডাক দিল, নীলি, রাত আসলেই অনেক হয়ে গেছে, যাবা না? নীলিমা সৌভিকের বুকে মাথা রেখেই না করে দিল। সৌভিক হাসল, আমার নীলিমার ঘুমাতে হবে না, কাল তো অনেক কাজ। আচ্ছা ঘুমাবো, আগে একটা গান শোনাও, তারপর যাব। এই সময় গান? আমার গিটারটাও তো সাথে নেই। খালি গলাতেই গাও, খুব রোমান্টিক একটা গান গাও, শুধু আমাকে নিয়ে। তোমাকে ছাড়া আর কারো জন্য গাওয়ার সাধ্য আছে আমার? হমম। গান ধরল সৌভিক। যদি ইচ্ছে করে, শুনতে পার আমার এই গান। সারাটি রাত একাকী বসে। যদি ইচ্ছে করে, আঁকতে পারো আমার ছবি। তোমার মনের ক্যানভাসে। মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে। পুরনো সেই দিনগুলো আসুক নতুন হয়ে। নিয়ে যাব আমি তোমায় নীল আকাশে। স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে। নিয়ে যাব আমি তোমায় সুরের ভুবনে। ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে। যদি তুমি বলো, যদি তুমি বলো, যদি শুধু তুমি বলো। গানটা শেষ হওয়ার পরও সেটার রেশ কাটল না দুজনের মাঝ থেকে। সৌভিকের গলায় এমনিতেই গান মানায়, তার ওপর যদি সেই গান নীলিমাকে চিন্তা করেই গাওয়া হয়, তাহলে নীলিমার আর কি লাগে? ওর কোনোভাবেই ইচ্ছা করছিল না এই মুহূর্তটা শেষ করে দিতে। রাত যদি নাই পার হতো আজ। সৌভিকের হাত ঘড়িতে রাত ৩টা বাজার শব্দ হলো। নীলিমা এবার ছেড়ে দিল সৌভিককে, ছাদ ছেড়ে নিচে নেমে আসলো ওরা। নাতাশার রুমের সামনে নীলিমাকে রেখে যাবার সময় ওর কপালে একটা চুমু দিয়ে দিল সৌভিক। আমার তরফ থেকে গুড নাইট কিস। কানাডায় দেখতাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা একে অপরকে দিত, তবে ওদেরটা অবশ্য কপালে হতো না বলে মুচকি হাসল সৌভিক। নীলিমা মাথা নিচু করে হেসে দিল। সৌভিক নিচে নেমে যাওয়ার পর আস্তে করে রুমের দরজা খুলল। নীলিমা পা টিপে টিপে খাটের কাছে এসে শুয়ে পড়ল ও বাকিটা রাত সৌভিককে নিয়ে সুন্দর স্বপ্ন দেখতে দেখতেই কাটিয়ে দিল। সকালে উঠে নাতাশা বলল, কালকে রাতে তোকে খাটে পেলাম না একবার। নীলিমার তো আত্মার খাঁচার পাখি উড়ার অবস্থা। কেন আপু, ছিলামতো তোমার পাশেই। কি জানি ঘুমের মাঝে মনে হলো তোর জায়গাটা খালি। ও ও আচ্ছা, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, মনে হয় ওই সময় তুমি পাও নাই। হতে পারে, আচ্ছা চল নিচে যাই। নীলিমা হাফ ছেড়ে বাঁচল। নিচে বড়দের সাথে নাস্তা রেডি করাই ব্যস্ত হয়ে পড়ল নীলিমা আর নাতাশা। এইদিকে বাকিরাও আস্তে আস্তে চলে আসলো টেবিলে। সৌভিকের সাথে শুধু একবার চোখাচোখি হলো নীলিমার। সবাই আসলেও রিদিমার খবর নাই, নিচে নামেনি এখনো। পারভিন নীলিমাকে বললেন উপর থেকে ওকে ডেকে আনতে। উপরে উঠে নীলিমা দেখে রিদিমা যেই রুমে থাকছে তার দরজা বন্ধ। নক করতে যাবে এই মুহূর্তে ভেতর থেকে হাসির আওয়াজ শোনা গেল। রিদিমা কারো সাথে খিল খিল করে হাসছে আর কথা বলছে ফোনে। কিউরিওসিটিতে নীলিমা কান পাতল দরজায়। রিদিমা হাসছে আর বলছে, তুমি পারো এইসব বলতে? ফোনে আছো বলে বেঁচে গেছি, সামনাসামনি থাকলে মরেই যেতাম। ওপাশ থেকে উত্তর আসছে আবার। রিদিমা বলল, উফ তোনয়, অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি আর সারাদিন ফোন দিব না কিন্তু। এখন রাখো প্লিজ। সবাই নাস্তা করতে নিচে চলে গেছে। এই সময় নীলিমা ধাক্কা দিল দরজায়। এই রিদি। সাথে সাথেই যেন রিদিমা কেঁপে উঠল। তোনয়, নীলিমা আপি চলে আসছে, আমি এখন যাই, বাই। এক মুহূর্ত পর রিদিমা দরজা খুলল। নীলিমা ফোনালাপ নিয়ে সরাসরি কোনো প্রশ্ন করল না ওকে। কিরে, নিচে খেতে আসছিস না কেন? সরি, একটু দেরি হয়ে গেছে, চল চল যাই। নিচে নেমে রিদিমা সবার সাথে নরমালি খেতে বসে পড়লেও নীলিমা একটু বিচলিত ছিল ওকে নিয়ে, এই তোনয়টাকে। কিছুক্ষণ পরেই মনে পড়ল, তোনয় তো শিলা মামির বড় বোনের ছেলের নাম। এই তোনয়, সে না তো। আর রিদিমার কথা বলার ঢং দেখে তো নরমাল সম্পর্ক মনে হয়নি এদের মাঝে। কি হচ্ছে আসলে জানতে হবে নীলিমার। এই নিয়ে নাতাশার সাথে কথা বলবে ও ঠিক করল।
নাস্তা খেয়ে মামি সবাইকে রেডি হয়ে যেতে বললেন। সকাল সকাল গেলে মার্কেটে ভিড় কম হবে। আগের বারের মতন এবারও সৌভিককে ওদের সাথে মার্কেটে যাওয়ার জন্য বলা হলো, কিন্তু সৌভিক বলল ওর কিছু বন্ধুদের সাথে কাজ আছে, ওর সেখানে যাবে। নীলিমার কথাটা শুনেই রাগ লাগলো সৌভিককে, সবার সামনে কিছু না বলতে পারায় মেসেজ লিখলো ও। আগে তো আমাকে খুব নিজের রঙে রাঙাতে ইচ্ছা হতো। এর জন্য চ্যালেঞ্জ করে আমার জন্য লেহেঙ্গার কালার চুজ করেছিলা, এখন সম্পর্ক হয়ে গেছে তো তাই মনে হয় আর কোনো পাত্তা নাই। আজ আমাকে একা শাড়ি কিনতে পাঠিয়ে নিজে বন্ধুদের সাথে আড্ডা মারতে যাচ্ছেন। সৌভিকের মোবাইলে টুং শব্দ হলো, মেসেজ ওপেন করে পড়ল ও মোবাইলের দিকে তাকিয়ে মুচকি হেসে তারপর নীলিমাকে দেখল। নীলিমা তো রেগে ভং। সৌভিক জোরে জোরে মামিকে বলল, মামি চলো তোমাদের মার্কেটে নামিয়ে দেই, তারপর জলদি কাজ গুছিয়ে ওখানেই চলে আসবো, তখন তোমাদের সাথেই থাকবো। ওকে। নীলিমার এটা শুনে ঠোঁটে একটু হাসি ফুটলো। রেডি হতে চলে গেল ও। বাইরে গরম প্রচুর, খুব মোটা কাপড় অথবা ওড়না পরা যাবে না, কিন্তু আবার পেন্ডেন্টটাও ঢাকতে হবে, কি করা যায়। অনেক খুঁজে একটা লাল শিফনের ওপর কাজ করা ওড়না আছে, সেটার কামিজটা পরল নীলিমা। ওড়নাটা গতকালের মতন গায়ে পুরা মেলে দিয়ে দুই ঘাড়ে সেফটিপিন দিয়ে আটকে দিল। মার্কেটে ওদের শপিং শুরু করতে 11টা পার হয়ে গেল। অনেকগুলো দোকান ঘুরে ঘুরে মা খালারা নিজেদের পছন্দের শাড়ি দেখছেন। এইদিকে রিদিমা নুহারাও এমন শাড়ি খুঁজছে যেটা একই ধরনের মধ্যে কয়েকটা কালার পাওয়া যায়। নীলিমা একটু দূরে থাকাতে নাতাশা জিজ্ঞেস করল, নীলিমা শাড়ি চুজ কর আপু। আপু দেখছি, কিন্তু পছন্দ হচ্ছে না তো। রিদিমা সামনে থেকে বলল, গতবারের মতন এবারও আসলে সৌভিক ভাইয়ার থাকা উচিত ছিল, তাহলে আপিকে শাড়ি চুজ করে দিতে পারত। নীলিমাও আসলে এই কারণেই কিছু দেখছিল না, সৌভিকের জন্যই অপেক্ষা করছে। ও ছেলেটা কই আটকে গেল, আসে না কেন। এরই মধ্যে মেজো মামির একটা শাড়ি খুব পছন্দ হলো, কাঞ্জিভরম শাড়ি, মেরুনের সাথে অনেক মোটা সোনালি পাড়ের ওপর ভারী কাজ, জমিনটা লাইটে খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছিল। বাকি বড়রাও বেশ পছন্দ করলো শাড়িটা, তাই সেটারই 7টা পিস নেওয়া হলো। সৌভিক তখনও না আসায় নীলিমা কিছুই চুজ করছিল না। বাকি ছোটরাও কনফিউজড হয়ে এটা ওটা দেখতে লাগলো। এই সময় ওদের কাছে বড় খালা আসলেন। কি তোদের হলো, কোনো শাড়ি পছন্দ? না খালামুনি, খুব কনফিউজিং লাগছে সবকিছু। তা কেন লাগবে? দেখি সর, আমাকে দেখতে দে। এই বলে শায়লা ওদের মাঝেই বসে দোকানদারকে বললেন, ভাই এরা বাচ্চা মানুষ, এদের জন্য কিছু স্টাইলিশ শাড়ি দেখান যেটা ট্রেডিশনাল হবে না। অনেকগুলো ভ্যারাইটির মাঝে নেটের ওপর সুতার আর সিকোয়েন্সের কাজ করা একটা শাড়ি বড় খালার খুব পছন্দ হলো। এটা দেখতো কেমন লাগে তোদের? এই পারভিন, আয় তো এখানে। সুন্দর না এটা? নেটের হলেও ভারী কাজের জন্য ট্রান্সপ্যারেন্ট না, অনেকগুলা কালারও আছে, কি পছন্দ হয় তোদের? নীলিমা বাদে সবাই এক দেখাতেই হ্যাঁ বলে দিল। নীলিমা এখনো সৌভিকের জন্য ওয়েট করছিল। বড় খালা আবার বললেন, তাহলে কার কোন কালারটা ভালো লাগে চুজ কর। সবাই নিয়ে ফেললেও নীলিমা যখন নিজেরটা পছন্দ করছিল না, তখন বড় খালা বললেন, নীলিমা পছন্দ হচ্ছে না কোনোটা আম্মু। মলিন মুখে চায় নীলিমা। না খালাম্নি, অনেক সুন্দর শাড়ি, এতগুলা রং, এর মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি। ও আচ্ছা দাঁড়া দেখি আমি। হম্মম, এই রয়্যাল ব্লু এর মধ্যে ব্ল্যাকের কম্বিনেশনটা মানাবে তোকে আমার মনে হয়, তুই কি বলিস? নীলিমা ভাবলেশহীন উত্তর দেয়, ঠিক আছে খালাম্নি, এটাই নেই। শাড়ির কেনাকাটি যখন শেষ পর্যায়ে, বড় মামি কাউন্টারে যখন টাকা পে করছেন, তখন দোকানে সৌভিক ঢুকলো। নীলিমার ওকে দেখে এত মেজাজ গরম হলো যে ওর ওপর শাড়ির প্যাকেটটা ছুঁড়ে মারতে মন চাচ্ছিল। সৌভিকও নীলিমার চেহারা দেখে যা বোঝার বুঝে গেছে। তোমাদের শাড়ি কিনা শেষ? শায়লা ছেলের দিকে তাকিয়ে মুখ বাঁকালেন। তো কি করব? তোর জন্য বসে থাকবো। এইবার চল বাসার দিকে যাই, খিদা লাগছে অনেক। সবাই বের হওয়ার সময় সৌভিক নীলিমার পাশে যেয়ে ওর হাত ধরতে গেল, ঝামটা মেরে হাতটা সরিয়ে দিয়ে নীলিমা গটগট করে হেঁটে সামনে চলে গেল। বাসায় পৌঁছায়ও নীলিমা আগেই রুমে চলে গেল। সৌভিক ওকে ধরতেই পারল না। বড় মামি সবাইকে বললেন ফ্রেশ হয়ে টেবিলে আসতে, তিনি কাজের মেয়েদের সব কিছু সেট করতে বলে নিজের রুমে চলে গেলেন।
নীলিমা রুমে ঢুকে ধাপ করে ড্রেসিং টেবিলের সামনে বসে পড়ল। এইবার কত আশা নিয়ে এসেছিল ও যে সৌভিকের পছন্দেই ও সাজবে। গতবার তো জানতো না কিছু, এবার জেনেশুনেই সাজবে, কিন্তু গোড়াতেই গলদ বাঁধল। শাড়িটাই মানুষটার পছন্দে কিনতে পারল না। নীলিমা এত কি ব্যস্ত ছিল ফাজিলটা, যে নীলিমার জন্য সময় বের করতে পারল না। এই চিন্তা করতে করতে নীলিমা মনের অজান্তেই কানের দুল, হাতের চুড়ি আর ওড়নার সেফটিপিন খুলছিল। তখনই রুমে নাতাশা ঢুকলো নীলিমার পাশে খাটে বসে ও বলল, আজকে তোদের সবগুলো শাড়ি আমার এত পছন্দ হয়েছে যা বলার বাইরে। ভাগ্য ভালো ওই নেটের শাড়ির কয়েকটা কালার পাওয়া গেছে, নাহলে এত সুন্দর শাড়িটা রিজেক্ট করতে হতো, তাই না? নীলিমা গায়ের ওড়না সরিয়ে নাতাশার দিকে না ফিরেই রোবটের মতন ভাব নিয়ে বলল, হ্যাঁ আপু, কালার গুলো আসলেই সুন্দর, খালামণির চয়েস ভালো। হঠাৎ নাতাশার চোখ আটকে গেল নীলিমার গলায়। ওয়াও নীলিমা, পেন্ডন্টটা তো খুব সুন্দর। কই থেকে নিছিস? নীলিমা ভয়ে জমে গেল, কি সর্বনাশটা করেছে, মাথায় ঢুকলো এখন। ও এইটা আপু। মানে? নাতাশা আবার কথা বলা শুরু করলো। আরে শোন, গতকাল তোর সাথে তো হট নিউজটা নিয়ে কথাই বলা হলো না। এই পেন্ডেন্ট দেখে আবার মনে পড়লো, আমাদের সৌভিকের জীবনে একটা মেয়ে আছে বুঝলি। সেইরকম ভাবে নাকি ভালোবাসে ও মেয়েটার জন্য। নাতাশা মাঝপথে থেমে গেল, চোখ কোটর থেকে বের হয়ে আসার অবস্থা ওর। নীলিমার দিকে তাকিয়ে ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ওর কাছে যে পেন্ডেন্টটা ধরল নাতাশা। সৌভিক আমাকে কানাডায় থাকার সময়ই জানিয়েছিল ও কাউকে ভালোবাসে, তার জন্য একটা ডায়মন্ডের পেন্ডেন্ট কিনেছিল। ও অনেক জিজ্ঞেস করাতেও বলেনি সেই মেয়েটাকে, শুধু এইটুকু বলেছিল মেয়েটার কাছ থেকে উত্তর এখনো পায়নি। ও পেলে পেন্ডেন্টটা ওকে দিবে। আমাকে ভিডিও কলে পেন্ডেন্টটা দেখিয়েছিল সৌভিক, একদম এরকমই ছিল ওটা, হুবহু এরকমই। তুই এই পেন্ডেন্ট পেলি কই নিলি? নীলিমার ফর্সা গাল রক্তলাল রূপ ধারণ করে ফেলেছে, মাথা নুয়ে ঠোঁট টিপে বসে থাকে ও। এদিকে বোনের থেকে কোনো উত্তর না পেয়ে সন্দেহ আরও গাঢ় হয়। নাতাশার কণ্ঠ গভীর করে আস্তে ধীরে প্রশ্নগুলো ছড়েও, এটা কি সেই পেন্ডেন্টটা নীলিমা? সৌভিক কি তোকে দিয়েছে? তার মানে? তার মানে আমাদের সৌভিকের ভালোবাসা কি তুই? নীলিমার নত চোখের চঞ্চলতা, লাল হয়ে যাওয়া চেহারা আর ঠোঁটের লাজুক হাসি দেখে নাতাশার কোনো কিছু বোঝার বাকি থাকলো না। জোরে একটা চিৎকার দিয়ে নীলিমাকে জড়িয়ে ধরল। নাতাশা খুশি প্রকাশ করার ভাষা খুঁজে পেল না ও। নীলিমাও লজ্জায় নাতাশার ঘাড়ে মুখ লুকালো। নাতাশা ভীষণ উত্তেজিত হয়ে বলতে লাগলো, ওহ মাই গুডনেস, এত বড় খবর, আর সেটা আমি জানি না। তবে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি জানিস। তোদের দুইজনের মাঝে কিছু হতে পারে আমাদের কারোর চিন্তাতেই কখনো ছিল না, তবে এখন মনে হচ্ছে এটাই বেস্ট হইছে। এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। তোরা ছোটবেলা থেকেই একে অপরকে চিনিস, বুঝিস, তোদের ম্যাচটা আসলেই সুন্দর। আমার ভাইয়ের পছন্দের প্রশংসা করতেই হবে। নীলিমা এবার হেসেই ফেলে। নাতাশা তাড়াতাড়ি ওকে নিয়ে খাটে বসে উৎসুক মনে জিজ্ঞেস করে, এই নীলি, সৌভিক তোকে কিভাবে প্রপোজ করলো রে? নীলিমার ১.৫ বছর আগের সেই রাতের কথা মনে হতেই লজ্জা লাগে। শান্ত স্বরে উত্তর দিল, যাওয়ার আগে আমার ল্যাপটপে একটা ভিডিও রেখে গিয়েছিল, ও বলেছিল এসে উত্তরটা জানবে। নাতাশা বড় করে একটা হাসি দিয়ে নীলিমার মুখটা ওঠায়। উত্তর যে ও পেয়েছে তা তো তোর গলার এই পেন্ডেন্টটাই বলে দিচ্ছে। তবে উত্তরটা তুই দিলি কখন, কিভাবে? আমরা তো সবাই একসাথেই ছিলাম, কখন কি হলো? নীলিমার চোখের সামনে সৌভিকের রুমের সেই মুহূর্তগুলো ভেসে উঠল, গায়ে কাঁটা দিয়ে উঠল। ওর লজ্জায় কিচ্ছু বলতে পারল না ও। নাতাশা ওর অবস্থাটা বোধহয় বুঝতে পারল, মুচকি হেসে নীলিমাকে জড়িয়ে ধরল। থাক, আর লজ্জা পাওয়ার দরকার নাই, তোরা একে অপরকে সব বলছিস, এটাই এনাফ। তবে গাধাটা আসার পর আমাকে কিছুই জানায় নাই। আমিও এই বিয়ে নিয়ে এত ব্যস্ত যে ওর সাথে কথাই বলা হয় নাই এই নিয়ে। দাঁড়া, এখনই খবর নিচ্ছি ওর। এই বলে নাতাশা সৌভিককে ফোন দিল। হ্যালো, কই তুই? একটু ওপরে, আমার রুমে আয় তো। একটু আর্জেন্ট কাজ আসে। কিছুক্ষণ পরে দরজায় টোকা পড়ল। নাতাশা আওয়াজ দেওয়াতে সৌভিক ভেতরে ঢুকল। নীলিমা তো লজ্জায় নাতাশার পেছনে দাঁড়ানো। বলো আপু, কি আর্জেন্ট দরকার? এইদিকে আয় তো।
সৌভিক কাছে আসতেই নাতাশা ওর কান চেপে ধরল। আরে রে রে, কি করছো আপু? ব্যথা লাগছে তো? ব্যথা লাগাই উচিত, আমার কাছ থেকে এত বড় কথা গোপন রাখলি কিভাবে? নীলিমার গলার পেন্ডেন্টটা চোখে না পড়লে তো আমি কিছু জানতামই না। এইবার সৌভিক বুঝতে পারল ব্যাপারটা। লাজুক একটা হাসি দিয়ে মাথার চুল চুলকাতে চুলকাতে চুপ করে দাঁড়িয়ে রইল ও। নাতাশা সেখানেই থেমে নেই, ঘুরে পেছনে থেকে নীলিমাকে টেনে সৌভিকের পাশে দাঁড় করালো। আর মিস নীলিমা, আমাকে খুব বলছিলেন যে আমি ডুবে ডুবে জল খেয়ে নাকি কাউকে কিছু জানাই নাই, আর আপনারা দুইজন যে আমাদের নাকের নিচে দিয়ে সাঁতার কেটে বেরিয়েছেন তার কি হবে? নীলিমা আর সৌভিক চরম লজ্জা পেয়ে কিছুই বলতে পারল না। দুইজনের একই বেহাল অবস্থা দেখে নাতাশা এবার হেসে দিল দুইজনের কাঁধে হাত রেখেই বলল, আমি অনেক খুশি হইছি এই খবরে। নীলিমার থেকে ভালো আমার এই ভাইটাকে কেউ বুঝবে না, আর নীলিমা আমাদের ঘরের মেয়ে যে এখন ঘরেই থেকে যাবে, বাহ আর কি লাগে। আচ্ছা তোরা আরেকটু কাছাকাছি দাঁড়া তো, তোদেরকে একটু দেখি। এবার নীলিমা মাথা তুলে অভিমানী কণ্ঠে বলল, আমি ওর পাশে দাঁড়াবো না। নাতাশা অবাক, কেন, কি হইছে? যার আমাকে সময় দেওয়ার মতন সময় নাই তার সাথে আমার কোনো স্বার্থ নাই। সৌভিক নিজের প্রেয়সীর অভিমান ঠিকই বুঝতে পারছে, তাই সরাসরি বলল, নীলি, রিয়েলি সরি, আমি সত্যি মার্কেটে আসতে চেয়েছিলাম, আগেই কাজে আটকা পড়ে গিয়েছিলাম, সো টাইম মতন পৌঁছাতে পারি নাই। নীলিমা যখন তাও রাগ করে থাকলো তখন সৌভিক হাল ছেড়ে দিয়ে নাতাশাকে বলল, আপু তুমি ওকে একটু বোঝাও না প্লিজ। নাতাশা দুষ্টু হাসি দিয়ে এতক্ষণ নিজের ছোট দুই ভাই বোনের খুনসুটি দেখছিল, এবার চটপট বলল ও, তোর বউ, তুই বোঝা, আমি তোদের মধ্যে নাই রে ভাই। আমি নিচে গেলাম, কিছুক্ষণ সময় দিচ্ছি, মন কোষাকষি শেষ হলে নিচে নেমে আসিস দুইজন। এই বলে নাতাশা বের হয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেল। নাতাশার মুখে বউ শব্দটা শুনে সৌভিক আর নীলিমা দুজনই চমকে গিয়েছিল, এখন পর্যন্ত নিজেরাও একে অপরকে এটা ডাকেনি ওরা। নাতাশা বের হয়ে যাওয়ার পর সৌভিক নীলিমার কাছে গেল, অন্য পাশে মুখ ফেরানো নীলিমার পেছনে থেকে দুই বাহু ধরে অপরাধীর সুরে বলল, আমি আসলেই অনেক সরি, বিশ্বাস করো, যখন যেয়ে দেখলাম তোমাদের শপিং শেষ হয়ে গেছে, আমি খুব কষ্ট পাচ্ছিলাম তোমার মতন। আমারও ইচ্ছা ছিল তোমার শাড়িটা চুজ করে দেওয়ার, কিন্তু ভাগ্য দিল না সেই চান্স। প্লিজ এবার মাফ করে দাও, এখনো তো আরো কাপড় কেনার আছে, বাকি সবগুলাতে আমি থাকবো তোমার সাথে, এখন একটু হাসো প্লিজ। নীলিমার একটু মাথা ঠান্ডা হলো, হাসি ফুটল মুখে। আচ্ছা বাদ দাও, শাড়ি যেটা কেনা হইছে সেটা এমনিতেও আমার খুব পছন্দ হইছে, তবে গাউন কেনার সময় থাকবা কিন্তু। প্রমিস। এই বলে নীলিমা হেসে চলে যাচ্ছিল, সৌভিক যেতে দিল না, গাড় করল বাহুবন্ধন। আপু কি বলে গেল তা শুনলা তো? কি? বউ, তুমি আমার বউ নীলিমা। নীলিমা লজ্জায় আর থাকতে পারল না, এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল ও। নীলিমা নেমে আসার কিছুক্ষণ পরে সৌভিক নামল, নাতাশার সাথে চোখের ইশারায় বুঝিয়ে দিল যে সব ঠিক হয়েছে। দুপুরের খাবার পরে বড় মামি, খালা, মামিদের আর নীলিমাদের নিয়ে নিজের রুমে গেলেন নাতাশার বিয়ের গহনা দেখানোর জন্য। মোট 4টা সেট কিনা, আর মামি নিজের থেকে 3টা সেট দিচ্ছেন। কেনা সেটের ডিজাইনগুলো একটার থেকে আরেকটা আকর্ষণীয়। খালারা একে একে দাম আর ভরির হিসাব নিচ্ছিলেন মামির থেকে। এই সময় হঠাৎ রিদিমা রুম থেকে উঠে চলে গেল নীলিমার কাছে। ওর যাওয়াটা একটু অন্যরকম মনে হলো, তাই ও পিছে পিছে গেল। রুম থেকে বের হয়ে নীলিমা দেখতে পেল রিদিমা বাসার মেইন দরজার সিঁড়িতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ধীর পায়ে ও কাছে গেল। রিদিমা বলছে, জানি না কবে দেখা করতে পারবো, আমি তো একা বের হতে পারি না কোথাও। এখানে এক কাজ করো, তুমি বাসায় আসো। কিভাবে আসবা মানে? তোমার খালার বাসা এটা, তুমি যখন খুশি তোমার খালার সাথে দেখা করতে আসতেই পার, আসো না আজকে। রিদিমার শেষ উত্তরে নীলিমার কাছে সব স্পষ্ট হয়ে গেল। এই তো নয় শিলা মামির ভাগিনা তো, এই চলছে এদের মাঝে। নীলিমা এটা চিন্তা করতে করতে দুষ্টু হাসি দিয়ে রিদিমার কোমরে খোঁচা দিল। আঁতকে উঠল রিদিমা, ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার অবস্থা। ঘুরে দেখল নীলিমা দাঁড়ানো ওর পিছে। নীলিমাকে দেখে মনে হচ্ছে ভূত দেখল ও, ফোনের লাইন সাথে সাথে কেটে দিল। আপি, তুই এখানে?
কার সাথে কথা বলছিলি? কারো সাথে না, এমনই কানে ফোন ধরেছিলি? হ্যাঁ না মানে ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। কোন ফ্রেন্ড? তোর তো সব ফ্রেন্ডকেই আমি চিনি। রিদিমা এবার কথা না পেয়ে মাথা নিচু করে চুপ মেরে রইল, চেহারায় ভয় স্পষ্ট। নীলিমার মায়া লাগলো ওর জন্য। এটা কি আমাদের শিলা মামির বোনের ছেলে তো নয়? রিদিমা হালকা মাথা নাড়ল। তোদের মাঝে কি কিছু? রিদিমা নীলিমাকে ঝাপটে ধরল, মাথা নিচু করে ওর ঘাড়ে মুখ গুজে দিল। এই রিদি কি হলো? আচ্ছা শোন, লজ্জা বা ভয় কোনোটা পাওয়ারই দরকার নাই, আমাকে খুলে বল তো কাহিনী। আপি তুই প্লিজ কাউকে এখন কিছুই বলিস না, আর আম্মু জানলে তো জীবিত পুঁতে ফেলবে আমাকে। আরে আমি কিছুই এখনো বুঝলাম না, তুই আম্মু পর্যন্ত চলে গেছিস, আগে আমাকে বল কি হচ্ছে তোদের মাঝে। এখানে না, চল রুমে যেয়ে কথা বলি। উপরে উঠে নাতাশার রুমে ঢুকে রিদিমা দরজা বন্ধ করে দিয়ে খাটে বসল। তুই ঠিক ধরছিস, এটা সেই তো নয়? রাজু মামার বিয়ের সময় ওর সাথে আমার প্রত্যেকটা প্রোগ্রামেই বেশ গল্প হতো, কিন্তু ফিলিংস শেয়ার করার মতন কিছু হয় নাই। তখন ওই সময়ই ফেসবুকে একে অপরের সাথে অ্যাড হয়ে গেছিলাম। বিয়ে শেষ করে আমরা ঢাকায় ফিরে যাওয়ার পর আমাদের মেসেঞ্জারে কথা হতো খুব, ওখান থেকেই আমরা একটু একটু করে কাছে আসলাম। তারপর ফোন নাম্বার পাওয়ার পেয়ে তো আর ও এই সম্পর্কে ঘি পড়লো। লাস্ট যখন আসাদ মামার প্রোগ্রাম হলো, সেই দিন রাতের পার্টিতে ও আমাকে প্রপোজ করে, আমিও হ্যাঁ বলে দেই। নীলিমার খুব মজা লাগছিল শুনতে। রিদিমা ওর ছোট হওয়াতে সবসময় ওকে বাচ্চা মনে হতো। নীলিমার সেই মেয়ের যে আজ একটা সম্পর্ক আছে তা নীলিমার বিশ্বাসই হচ্ছিল না। তোরা কি এটা নিয়ে সিরিয়াস? নীলিমার এই কথায় ভীষণ পরিমাণে লজ্জা পেল। ওর হাসিটাই নীলিমার উত্তর হিসাবে যথেষ্ট ছিল। জড়িয়ে ধরল রিদিমাকেও। তো নয়, ছেলেটা ভালো আর আমাদের আত্মীয়র মধ্যেই আছে, তাই আব্বু আম্মু হয়তো বা মানা করবে না, তবে একটু খেয়াল রাখিস রিদি, কোনো উল্টাপাল্টা সমস্যায় পড়িস না তোরা দুইজন। রাজু মামা আর মামির ব্যাপার আছে এখানে। রিদিমা এবার গম্ভীর স্বরেই বলল। তুই চিন্তা করিস না আপি, আমি খেয়াল রাখব। দুই বোন যখন নেমে আসলো, তখন বাকিরা মাত্র বড় মামির রুম থেকে বের হচ্ছে। শায়লা খালা ফোনে গল্প করছে কারো সাথে। এই তোদের আবার দাওয়াত দেওয়া লাগবে নাকি? তোদের একটা না দুইটা বান্ধবীর বাসা, এইটা চলে আয়। বিকালে আমারটা জাপান গেছে, এখন এই বাসাতেই আসি, জইমে আড্ডা দিব। হ্যাঁ হ্যাঁ পারভিন, রুনাও আসছে, আয় আয় তাড়াতাড়ি, রাখলাম। বড় মামি আর বড় খালা ইউনিভার্সিটি লাইফের বন্ধু, বাকিদের বুঝতে অসুবিধা হলো না যে তাদের বান্ধবীরাই আসছে বিকালে। যেহেতু বাসায় মেহমান আসবে, তাই আজ আর ওদের কারো বের হওয়া হবে না। তাই বিকালে নীলিমারা প্ল্যান করলো বাগানে পিকনিক করবে সবার জোরাজোরিতে। সৌভিককেও নিজের বাসায় যেয়ে গিটার নিয়ে আসতে হলো। অর্ক, নুহা আর রনিক বড় মামার গাড়ি নিয়ে গেল খুলশি মার্টে স্ন্যাক্স আর সফট ড্রিঙ্কসও আনতে, আর নীলিমা, নাতাশা, রিদিমা আর রায়সা বাগানে সব ঠিকঠাক করতে লাগলো। আসরের আজানের পর ওরা একসাথে হলো। শিলা মামি আর টুম্পা মামিও ওদের সাথে যোগ দিলেন। নাতাশা সবাইকে বলল, তোদের মনে আছে ছোটবেলায় যখন ভেকেশনে আমরা সবাই এক হতাম, তখন এই বাগানেই কতগুলো খেলা খেলতাম। কানামাছি, লুকাচুরি, বরফপানি, ফুলটোক্কা, জানো ছোট চাচি, লুকোচুরি খেলার সময় আমাদের নালিমার লুকানোর জায়গা ফিক্স থাকতো ওই আম গাছের পেছনে। নাতাশা, রিদিমা আর অর্ক একসাথে বলে উঠল। নীলিমা মুচকি হেসে সৌভিকের দিকে তাকালো। অপলক সৌভিক নীলিমাকে দেখছে। নাতাশা মলিন হেসে আবার বলল, আমরা বড় হয়ে যাওয়ার পর আর সেই দিনগুলো আসে নাই, আর এখন তো এই বাসা থেকেই আমি চলে যাচ্ছি পুরোপুরি, আর আমার এই জায়গাটা থাকবে না, আর সেই দিনগুলো হয়তো বা আসবে না। নাতাশার কথায় সবার মাঝের কষ্টের ছায়া পড়ে গেল। রিদিমা যে জোড়ায় ধরল নাতাশাকে। টুম্পা মামি বললেন, এইভাবে চিন্তা করছো কেন নাতাশা? শ্বশুরবাড়ি চলে গেলে বাবার বাড়ি পর হয়ে যায় না? একটা নতুন বাসা, একটা নতুন ঠিকানা আমাদের জীবনে যোগ হয় আর কি। ও দিক থেকে অর্ক বলে উঠল, আর সেই ছোটবেলার কথা বলছো তো আপু? কে বলছে সেই দিনগুলো এখন আনা যাবে না?
চাইলেই আনা যাবে, চলো আজ আমরা খেলি। এমনিতেও রায়সা, রনিক সেই দিনগুলো পায় নাই বললেই চলে, নুহাও তো কত ছোট ছিল। লেটস রিক্রিয়েট দোজ ডেজ। নাতাশার চোখ মুখ খুশিতে ভরে গেল, ওর চেহারার গ্লোটা দেখে বাকিরাও এই ছেলেমানুষি করতে সাথে সাথেই রাজি হয়ে গেল। সবাই মিলে কানামাছি খেলবে ওরা ঠিক করলো। সেই ছোটবেলার এক্সাইটমেন্টটা সবার মাঝে কাজ করছিল তখন। মামিরা প্রথমে লজ্জায় খেলতে চায়নি, কিন্তু সবার জোরাজোরিতে ওনারাও নামলেন। একদম ছোটবেলায় যেভাবে হাতের ওপর ভাগটা মেলে চোর বাছাই করা হতো সেভাবেই করলো ওরা। প্রথমেই অর্ক চোর হলো, ও ধরলো রনিককে, রনিক ধরলো রায়সাকে, রায়সা নাতাশাকে। এভাবেই করতে করতে সৌভিকের টার্ন আসলো। নীলিমা একটা পাতা দিয়ে ইচ্ছা করেই সৌভিকের পেছনে থেকে ওর কানে সুরসুরি দিচ্ছিল, কারণ ও জানে এই একটা জায়গায় সৌভিকের উইক স্পট। সৌভিকও বেচারা বার ডিস্টার্ব হচ্ছিল নীলিমার যন্ত্রণায়, তাই কাউকে ধরতেও পারছিল না ও। এর মাঝে দুইটা জিনিস প্রায় একসাথে হলো। সৌভিক আর নীলিমার অত্যাচার সহ্য না করতে পেরে ঝট করে 180 ডিগ্রি টার্ন নিল পেছনে, যেখানে নীলিমা দাঁড়ানো। আর ঠিক ওই মুহূর্তেই নীলিমার পেছনে নাতাশা এসে নীলিমাকে একটা হালকা ধাক্কা দিল। বেচারি যেয়ে পড়ল একদম সৌভিকের বুকে, আর সৌভিকও জড়িয়ে ধরল ওকে। সৌভিক নিজের চোখের বাঁধন খুলতে খুলতেই নীলিমা ওর আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নাতাশা তো হেসেই কুটি কুটি হচ্ছিল একপাশে। লজ্জায় নীলিমার মাথা কাটা। সৌভিক ওকে ধরায় ও পুরোই শিউরে উঠেছিল। এখন এই স্পর্শের নাম বদলে গিয়েছে, তাই তো আগের মতন নীলিমার সৌভিকের নিকটে নিজেকে শান্ত রাখতে পারে না কোনোমতে। উঠে নীলিমা সৌভিকের দিকে তাকাতেই নেশা মেশানো চাহনিতে ধরা পড়ে তাড়াতাড়ি দূরে সরে যায় ও। তবে এখন যেহেতু নিয়ম অনুযায়ী ও চোর হয়েছে, তাই সৌভিক আবার ওর কাছে আসে, নিজেই চোখ বেঁধে দিয়ে ছেড়ে দেওয়ার সময় শুধু আস্তে করে বলল, এতক্ষণ তুমি জ্বালাইস, এবার আমার পালা। নীলিমা শুনেই খুব বেশি নার্ভাস হয়ে গেল। এই ছেলে যদি এখন সবার সামনে ওর সাথে দুষ্টুমি করে, নীলিমা যাবে কই? সবার ছোঁয়া আর ওরটা তো এক না, ওর এক হালকা ছোঁয়াই নীলিমার পুরা শরীরে শিহরণ উঠানোর জন্য যথেষ্ট। আর এখানে তো এত মানুষের মাঝে। নীলিমা আর চিন্তা করতে পারল না, শুধু আল্লাহর কাছে বলল, হায় আল্লাহ, এই ছেলের মাথায় একটু বুদ্ধি দিয়েন। শুরু হলো খেলা। সৌভিকের ছোঁয়া এই 2 দিনেই নীলিমা বুঝে গেছে, তাই ও নিজেকে একটু এলার্ট রাখলো। তবে কারোর ছোঁয়াই সৌভিকের মতন লাগছিল না। সৌভিকের আওয়াজ পেলেও নীলিমার খুব কাছে যে ও নেই তা বুঝতে নীলিমার সমস্যা হলো না। এক সময় নীলিমা রিদিমাকে ধরে ফেললো, চোখের বাঁধন খুলে ও সৌভিকের দিকে তাকালো। দেখলো সৌভিক একটু দূরে দাঁড়ানো, বোঝাই যাচ্ছে ছেলেটা ওর কাছেও আসেনি। মনে মনে হাঁফ ছেড়ে বাঁচলেও নীলিমা গটগট করে ওর সামনে যেয়ে দাঁড়ায়। খুব আসছে আমাকে ডিস্টার্ব করতে। কিছুই করতে পারলা না দেখছো? ইচ্ছা করে করি নাই বুঝছো? একবার চিন্তা করছিলাম আমাকে ডিস্টার্ব করার রিভেঞ্জ নিবি, পরে চিন্তা করলাম নিজের বউই তো। রিভেঞ্জ সবার সামনে নিব কেন? সেটা তো সেটেল করব দুজন যখন একা থাকবো, তাই ছেড়ে দিলাম। হাত অসভ্য। নীলিমা লাজুক হাসি দিয়ে একটা ঝাড়ি মারল। এর মাঝেই বাসার ড্রাইভওয়ে দিয়ে একটা গাড়ি ঢুকতে দেখা গেল। গাড়িটা কাছে আসতেই দেখা গেল ড্রাইভিং সিটে তনয়কে দেখে নীলিমা ঝট করে রিদিমার দিকে তাকালো। রিদিমার গাল একদম লাল হয়ে গেছে, ও নিজেও তনয়কে দেখছে। তনয়ের পাশের সিটেও কেউ বসা, তবে কে সেটা দেখা যাচ্ছে না ভালো করে। গাড়িটা একটা সাইডে পার্ক করলো। তনয় বের হয়ে আসলো ভেতর থেকে। তনয়ের চেহারাটা দেখে যেভাবে খুশি হয়েছিল নীলিমা, পাশে বসা মানুষটা বের হওয়ার পর সেইরকম মেজাজ গরম হলো ওর। সায়মা সাথে এসেছে। শিলা মামি নিজের ভাগিনা আর ভাস্তিকে দেখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন। তনয়, শামু, কেমন আছিস তোরা? ভাইয়া আপুরা আসলো না কেন? তোরা কিন্তু খুব ভালো সময় আসছিস, আমরা আজ পিকনিক করছি বাগানে, আয় তোরাও জয়েন কর। মামি ওদের নিয়ে বাগানে আসার পর সবাই দেখা করতে এগিয়ে গেল। রিদিমা যেখানে দাঁড়ানো ছিল সেখানেই জমে গিয়েছে নার্ভাসনেসে, তাই নীলিমা ওর পাশে গিয়ে দাঁড়ালো। তনয় এক পর্যায়ে ওদের কাছে আসলো। কেমন আছো নীলিমা? ঢাকায় যেয়ে তো আমাদেরকে ভুলেই গিয়েছো। ভার্সিটি কেমন চলছে তোমার? এই তো ভালো, তোমার অবস্থা বলো, আজ হঠাৎ এখানে? দুষ্টুমি করে জিজ্ঞেস করল নীলিমা। কেন, আসলে সমস্যা আছে নাকি? ছোটমনিকে দেখতে ইচ্ছা করলো তাই চলে এলাম। শুধু শিলা মামির সাথেই দেখা করতে এসেছো নাকি আরো কেউ?
রিদিমার কনুইয়ের ধাক্কায় নীলিমা কথা শেষ করতে পারল না, হেসে ওদেরকে কথা বলতে দিয়ে সরে গেল ওখান থেকে। যেখানে পিকনিকের জন্য চাদর বিছানো হয়েছে ওখানে বসেই সাইমা গল্প করছিল নাতাশার সাথে। নীলিমাকে দেখে ওদের মাঝে ডাকলো ওকে। অগত্যা নীলিমাকেও বসতে হলো যে। সাইমা, তুমি ডায়েট করো নাকি? আগের থেকেও শুকিয়েছ মনে হয়। আপু, মাঝে কিটো ডায়েটে ছিলাম 2 মাস, তখন ভালোই ওজন কমেছিল। নীলিমা সাইমাকে ভালো করে দেখছিল। স্লিভলেস একটা সেমি লং কামিজ পরেছে সে, গলার সাথে ওড়নাটা স্কার্ফের মতন পেঁচিয়ে রেখেছে। চুলের স্টাইল থেকে নিয়ে মেকআপ সবকিছুই মেয়েটার খুব পারফেক্ট হয়, এটা আগেও খেয়াল করেছে নীলিমা। এর মতন মেয়েকে না করা অনেক ছেলের জন্যই অসম্ভব, কিন্তু সৌভিক না করে নীলিমার কাছে এসেছে। নীলিমার এই চিন্তাটাই তখন মনে ধরল। সাইমা এসে সৌভিকের সাথে কোনো কথা বলেনি, সৌভিকও তেমন আগ্রহ দেখায়নি, শুধু এসে কেমন আছো বলে সরে গেছে। এরই মাঝে রাজু মামাও চলে আসলেন আর ওদেরকে জয়েন করলেন। বিকালের নাস্তার ফাঁকে গানের আসর বসলো। সৌভিকের গিটার থাকায় গান জমলো অনেক। সৌভিক একটা গান গাইলো, তারপর গাইলো তনয়। মামা বললেন এখন কোনো মেয়েকে গেতে হবে, অমনি নাতাশা নীলিমাকে গাইতে বলল। আপু, আমি গান পারি না এখন। কি উল্টাপাল্টা কথা বলিস? ছোটবেলা থেকেই তুই গান শিখিস, এখন পারবি না কেন? শিখি না, শিখতাম ক্লাস 10 এর পর তো ছেড়ে দিলাম, এখন আর তেমন রেওয়াজ হয় না। এখানে তোকে কোনো কম্পিটিশনে নাম দিতে বলছে না কেউ, প্লিজ বোন, এরকম করিস কেন? কিছুদিন পর তো চলেই যাচ্ছি, আর তো এভাবে বলবো না, তোকে গেয়ে দে না। নাতাশার ব্ল্যাকমেইলের সামনে নীলিমাকে হার মানতেই হলো। আচ্ছা বলো কোনটা গাব? রিদিমা ওদিক দিয়ে বলে উঠল। ওই যে আপি, শ্রেয়া ঘোষালের নতুন একটা গান বের হয়েছে না? ওই যে পরিণীতা মুভির ওই গানটা গা। নীলিমা একটু ইতস্তত হয়ে বলল। ওইটা ভালো করে পারি না। কি বলিস? বাসায় তো সারাক্ষণই এই গান গুনগুনিয়েছিস, এখন মিথ্যা বলছিস কেন? গাতো। নীলিমা সৌভিকের দিকে তাকালো একবার, তারপর গানটা কণ্ঠে তুলল। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নিয়ানে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ 2 ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে ঝাপটে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে। বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জুড়ে, রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকেই আঁকি। আর কিভাবে বোঝাই ভালোবাসি, হ্যাঁ প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। গানটা শেষ হওয়ার পর সবার করতালি বাজলো। রাজু মামা তো বলেই ফেললেন, এই সৌভিক আর নীলিমা, তোরা মেহেন্দিতে একটা ডুয়েট পারফরমেন্স করবি। আমাদের এই 2 ছেলে মেয়ে এত অসাধারণ গায়, উফ। সৌভিকের চোখের দৃষ্টিতে নীলিমার প্রতি মুগ্ধতা ছড়ানো ছিল, এত আবেগ নিয়ে মেয়েটা যে গানটা শুধু ওর জন্যেই গেয়েছে তা ও বুঝেছে, তাই সেই চোখের দৃষ্টি দিয়েই সে নীলিমাকে ধন্যবাদ দিল। নাতাশার কথায় ঘোর কাটল ওর। আচ্ছা, পারফরমেন্স দিয়ে মনে পড়ল, হলুদের নাচের কি অবস্থা তোদের? গানটান সিলেক্ট হইছে? সময় তো বেশি নাই। অর্ক বলল। আপু চিন্তা করো না, এটা নিয়ে আমরা কিছু গান সিলেক্ট করেছি, আর জুটি তো আগের মতোই থাকবে, তাই নাচ নিয়ে সমস্যা নাই। তবে এবার তুমি নাই, আর প্রোগ্রামটা 2 পক্ষের একসাথে মানে বড় করে হবে, সেই অনুযায়ী মানুষ কম। তানভীর ভাইদের ওদিক থেকে তো কেউই নাই পারফর্ম করার মতন। এই ব্যাপারটা নিয়ে বাকিদেরও চিন্তা হচ্ছিল। তখন শিলা মামি বললেন, সাইমা আর তনয় আছে তো, ওরাও তোমাদের সাথে নাচতে পারে।
আইডিয়াটা সবারই খুব মনে ধরলো, সাইমাদের জিজ্ঞেস করাই ওরাও রাজি হয়ে গেল। ঠিক হলো প্রত্যেক দিন বিকালে ওরা এখানে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিবে, কারণ নাচের সাথে ডালাও সাজানোর কাজ আছে, সবাই মিলেমিশে করবে। সৌভিক নীলিমার পাশেই বসা ছিল, সবাই যখন যে যার মতন গল্প করছিল ও নীলিমার কানে কানে কথা বলল। গানটা অসাধারণ গেয়েছো, প্র্যাকটিস করো না কেন তুমি? কাঙ্ক্ষিত আপনজন থেকে প্রশংসা শুনে লাজুক হাসে নীলিমা। আমার গানের গলা আসলে এত ভালো না, এই গানটা আমার মুখস্থ থাকায় সুন্দর করে গাইতে পেরেছি। তুমি না বললা গানটা এত ভালো পারো না? আসলে মামা মামিদের সামনে এত রোমান্টিক গান গাইতে চাচ্ছিলাম না, ওনারা কি মনে করবে। পেছনে থেকে সবার অগোচরে নীলিমার কোমর ধরে ওকে আগলে নেয় সৌভিক। এইটাই মনে করবে যে তাদের ভাগ্নি কোনো সুদর্শন পুরুষের প্রেমে হাবুডুবু খাচ্ছে, তার জন্যই এত রোমান্টিক গান গাচ্ছে। এহ, আসছে আমার সুদর্শন পুরুষ। কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, এমনিতেও নাতাশা আপুর পর আমার আর তোমারই নাম্বার আসছে, বিয়ের পরিবারকে তখন জানাতেই হবে, তাই আগে জানলেও সমস্যা নেই। এই বলে সৌভিক বাঁকা হেসে দিল। নীলিমা পাশ ঘুরে সরু চোখে তাকিয়ে ঠোঁট টানে, কিন্তু সৌভিকের কোনো হেলদুল নেই, বরং নিজের প্রেয়সীকে আর ও কাছে টেনে জিজ্ঞেস করল, আচ্ছা, গানটা কিন্তু ভীষণ সুন্দর, কে সাজেস্ট করলো গানটা? নীলিমার ঠোঁটে আবার ভর করে লাজুক হাসি। কেউ না, একদিন ইউটিউবে আসছে গানটা, 9 মিলিয়ন ভিউজ দেখে প্লে করলাম। বিশ্বাস করো, গানটা শুনে মনে হলো গানটা শুধু আমার মনের কথা চিন্তা করেই বানানো হয়েছে। গত 1.5 বছরে কত ভাবে যে চিন্তা করেছি যে তুমি আসলে, আমি কিভাবে তোমাকে বোঝাবো আমার ভালোবাসা। এই গানটাও ঠিক একই অনুভূতিতে লেখা, তাই সারাক্ষণ গানটা গুন গুন করতাম। গানটা শুনে দেখো ইউটিউবে, তোমারও ভালো লাগবে। নীলিমার মনের অনুভূতি প্রকাশ্যে আসতেই সৌভিক স্তব্ধ হয়ে যায়, মনটা কাতর হয়ে ওঠে ওর। আবার কোথাও একটা শান্তিও অনুভব করে এই ভেবে যে যেই প্রণয় দহন ও জ্বলেছে, সেই একই আগুনে ভস্ম হয়েছিল ওর প্রেমিকা। নিজের কণ্ঠ নীলিমার কানের পাশে নেয় সৌভিক। আমি তোমার কণ্ঠেই এটা শুনতে চাই, অরিজিনালটা শোনার দরকার নেই। তুমি গাইলে মনে হচ্ছে আমাকে তোমার মনের ইচ্ছাগুলো বলছো। গানটা আরেকবার শুধু আমার সামনে, শুধু আমার জন্য গাইবা, বুঝছো? তুমি একটা আস্ত পাগল। শুধু তোমার জন্য। নীলিমা সৌভিকের দিকে চেয়ে একটা প্রশান্তির হাসি হাসল। ছেলেটা ওকে এত সুখ কেন দেয়? ভালোবাসা কি আসলেই এত সুন্দর, এত মধুর? সৌভিক নীলিমার হাসির সাথে নিজেও যোগ দিল। ওদের উল্টা পাশে সাইমা বসা, ওদের দুইজনকে একবার দেখে চোখ সরিয়ে ফেলল ও সৌভিক তখন নীলিমাকে জিজ্ঞেস করল, নীলি, সাইমার সাথে তোমার কথা হয়েছে? টুকটাক, নাতাশা আপুর সাথে যখন কথা হচ্ছিল ওর, তখন আমি পাশেই ছিলাম। ওই সময় যা একটু গল্প তোমার সাথে হয়েছে। না, আমার সাথে একদমই কথা বলেনি ও, মনে হচ্ছে ওই আমার না করাটা নিয়ে এখনো মাইন্ড খেয়ে বসে আছে। স্বাভাবিক, এটা একসেপ্ট করা এত সোজা না। আহারে, আমার এখন ওর জন্য খারাপই লাগছে। এই, তুমি যাও, ওর সাথে একটু কথা বলো গিয়ে। আমার কি ঠেকা পড়োশে? শোন, তুমি ওর মন ভেঙেছ একটা মেয়ে হিসাবে, আমি ওর কষ্টটা বুঝি। ওর জায়গায় আমি থাকলে আমিও এরকমই আচরণ করতাম। ওর কষ্টটা তোমার বোঝা উচিত। তার ওপর ও তো আমাদের আত্মীয়র মধ্যেই পড়ে, আমাদের সাথে এই বিয়েতে সাহায্যও করছে। সো তোমাদের মন কোষাকষি ঠিক হয়ে যাওয়া উচিত। প্লিজ যাও, কথা বলো ওর সাথে। সৌভিক নীলিমার কথায় উঠে সাইমার কাছে গেল। প্রথমে সাইমার চেহারা একটু মলিন থাকলেও কিছুক্ষণ পর ও হেসে দিল। দুইজনের মাঝে গল্প চলল কিছুক্ষণ। এদিকে রিদিমা আর তনয়ও একে অপরের সাথে গল্পে মশগুল ছিল। মাগরিবের আজান পড়ে যাওয়াতে টুম্পা মামি সবাইকে ভেতরে যেতে বললেন। সাইমাদের বাসায় বলে দেওয়া হলো যে ওরা রাতে এখান থেকেই ডিনার করে যাবে। ডিনার লাগাতে এর একটু সময় বাকি আছে দেখে পারফরম্যান্সের ব্যাপারে আলোচনায় বসলো ওরা। বাংলা আর হিন্দি গান দুটাই লিস্টে রাখা হলো। গতবারের মতন না করে নাচে ভ্যারিয়েশন আনার জন্য কারো নির্দিষ্ট জুটি রাখা হলো না। সৌভিকের 2টা গান নীলিমার সাথে, একটা রিদিমার সাথে, একটা সাইমার সাথে, আর 2টা সম্মিলিত গান ভাগে পড়ল নীলিমারও। সৌভিক আর অর্কের সাথে নাচে নাম আসলো, বাকিদেরও নিজেদের মাঝে জুটি অদল বদল হলো।
কাল সকালে সেন্ট্রাল থেকে হলুদের কাপড় কিনে দর্জির কাছে দিতে হবে, তাই বিকালে রিহার্সাল শুরু হবে। ঠিক হলো। তনয় আর সাইমাও যেহেতু ওদের সাথে নাচছে তাই ওদেরও কাপড় বানানো লাগবে। বড় মামি ওদেরকেও আগামীকাল শপিং যাওয়ার জন্য বললেন। তনয়ের ভার্সিটি আছে বলে ও পারবে না, কিন্তু সাইমা বলল ও সকালে ফ্রি আছে, চলে আসবে। রাতে খাওয়া শেষে সাইমা আর তনয় বিদায় নিল। তনয়ের যাওয়ার সময় রিদিমার মনটা খুব খারাপ হয়ে যাওয়াতে নীলিমা ওকে সান্ত্বনা দিল এই বলে যে এখন তো ওদের রোজই দেখা হবে। এই আশ্বাসে রিদিমার ঠোঁটে হাসি ফুটল তখন। রাতে শুইতে যেয়ে গত রাতের মতন আবার সৌভিকের মেসেজ আসলো নীলিমার কাছে, তবে এইবার নাতাশা আর ও দুজনই জাগা ছিল। কি বলে আমার ভাই? নীলিমা। বড় বোনের হাতে ধরা খেয়ে নীলিমা লজ্জায় শেষ। কিছু না, তোমার ভাই একটা পাগল। তাহলে তো খুবই ভালো। পাগলদের প্রেম নাকি দুর্দান্ত হয়। এর মধ্যেই আবার মেসেজ আসলো সৌভিকের। নাতাশা সেটা দেখে বড় করে হেসেই ফেলল। নীলিমা শোন, সৌভিক একটা নাছোড়বান্দা ছেলে, ছোটবেলা থেকে দেখছি তো ওকে, তাই আমি জানি তুই ওর মেসেজের রিপ্লাই দে, না হলে ও মেসেজ পাঠাতেই থাকবে। কি রিপ্লাই দিব? কি চাচ্ছে ও? নীলিমা এবার ভারী লজ্জায় পড়ে গেল। নাতাশার সামনে থেমে থেমে বলল, ছা, দে দে, খা করতে বল। ছে, ওহো, রোম্যান্স ই সিন দিয়ে আর। তো যাচ্ছিস না কেন? শোন আমার কথা, আধা ঘন্টা দেখা করে আয়, আমিও এর মধ্যে একটু তানভীরের সাথে কথা বলে নেই। অনুমতি পেয়ে নীলিমা সৌভিককে জানিয়ে দিল যে ও আসছে ওপরে। নীলিমা ছাদে যেয়ে সৌভিককে পেল না। পুরো ছাদ এদিক থেকে ওদিক দেখল, আসেনি। মনে হয় দেরি হচ্ছে ভেবে ওয়েট করছিল নীলিমা। এই সময় একটা হাত ওর চোখ দুটো ঢেকে ফেলল। সৌভিকের হাত। নীলিমা ওর হাত দিয়ে সৌভিকের হাতটা ধরল। এই, কি করছো? চোখ ঢাকলা কেন আমার? সৌভিকের নিঃশ্বাস নীলিমার ঘাড়ে পড়ল। আজকে বিকালে খেলার সময় আমাকে ডিস্টার্ব করার প্রতিশোধ নেওয়া তো এখনো বাকি। এই বলে সৌভিক ওর আরেক হাত নীলিমার বাম কাঁধে রাখল। সেখান থেকে আস্তে আস্তে নীলিমার হাতের প্রত্যেকটা ইঞ্চি বেয়ে নিচে নামতে থাকলো ওর হাত। জুলাই মাসের এই কাঠ ফাটা গরমেও নীলিমার প্রচুর শীত লাগা শুরু করলো তখন। সারা শরীরে শিহরণ বয়ে গেল ওর। সৌভিকের হাত ততক্ষণে নীলিমার হাতের আঙ্গুলগুলো একে একে ছুঁয়ে দিচ্ছিল ওর কোমল ছোঁয়া নীলিমার মনকে ধাক্কাচ্ছিল নিজেকে তখনই সৌভিকের কাছে সমাপন করে দিতে। এই মিষ্টি অত্যাচার বেশ কিছুক্ষণ চলল নীলিমার ওপর। বারবার মেয়েটা কেঁপে উঠছিল। প্রতিটা পরশে একসময় সৌভিক নিজের আর নীলিমার হাত এক করে চেপে ধরল। কোনোমতে গলা থেকে স্বর বের হলো নীলিমার, তুমি এ কি করছো আমার সাথে? প্লিজ ছাড়ো। তোমাকে আগেই বলেছিলাম আমার ভালোবাসার রঙে তোমাকে ভিজিয়েই ছাড়বো আমি। এখন তো কেবল শুরু, সারাজীবন আমাদের সামনে পড়ে আছে নীলিমা। তোমাকে এমন ভাবে ভালোবাসবো আমি যা কেউ কখনো কল্পনাতেও আনতে পারবে না। খুশিতে নীলিমার চোখ দিয়ে দুই ফোঁটা জল বেরিয়ে এলো সৌভিকের হাতে। সেটা স্পর্শ করলো। সৌভিক ঝট করে হাত সরিয়ে ফেলল ওর চোখ থেকে। বিচলিত কণ্ঠে প্রশ্ন করল, এই নীলি, তোমার চোখে পানি কেন? বেশি জোরে চাপ দিয়েছি নাকি চোখে? সরি জান, আমি বুঝিই নাই। অনেক ব্যথা পাইছো? দেখি দেখি। নীলিমা ঘুরে সৌভিককে বুকের একপাশ দিয়ে জড়িয়ে ধরল। ব্যথা পাই নাই? তাহলে চোখে পানি কেন? এমনেই। এমনেই মানে? ইয়া আল্লাহ, মেয়েদের আসলেই বোঝা কঠিন দেখছো। এখন আবার তুমি হাসছো। হাসবো না কেন? তুমি আমাকে কি যেন বলে ডাকলা, তাই নিয়ে হাসছি। কি বলে ডাকলাম? ইস, এখন তিনি বুঝতেই পারছেন না। আমাকে জান বলে ডাকলা না এখনই? ও ও, তো এটাতে হাসার কি হলো? তুমি তো আসলেই আমার জান। হইছে, আর ফিল্মি হওয়া লাগবে না তোমার। শাহরুখ খানের কোন মুভিতে যেন ও নায়িকাকে জান বলে ডাকে? সো, ও ওর রিল লাইফের নায়িকাকে ডাকছে, আমি আমার রিয়াল লাইফের নায়িকাকে ডাকলাম। প্রবলেম কোথায়? ওরে মোর খোদা, প্লিজ তোমার ডায়লগ বাজি বন্ধ করো। আমি হাসতে হাসতে আজকে ফেইন্ট হয়ে যাব। সমস্যা নাই, আমি কোলে তুলে তোমাকে রুমে দিয়ে আসব। লাগবে না, আমি এখনই গেলাম রুমে। নীলিমা সরে যাওয়ার আগেই সৌভিক ওকে আরও শক্ত করে টেনে ধরল। আরে দাঁড়াও, যেই জন্য ডেকেছি তোমাকে তাই তো হলো না?
আজকেও কি কিছুর ব্যাপারে লেকচার দিতে নিয়ে এসেছো? জি না, এইটা দিতে ডেকেছি। সৌভিক নিজের জিন্সের দুইটা পকেট থেকে দুইটা বড় ক্যাডবেরির বার বের করলো। নীলিমা দেখে তো মহাখুশি। ওয়াও, ফ্রুট এন্ড নাট ফ্লেভারস, আমার ফেভারিট। মনে আছে ছোটবেলায় তুমি এই বারটা কি পরিমাণে খেতা? ছোট মামার তো বাজারে গেলে তোমার জন্য এটা আনা মাস্ট ছিল। আজ নাতাশা আপু যখন সেই দিনগুলার কথা বলছিল তখন আমার এইটার কথা মনে পড়ে গেল। রাতে ডিনারের পর যে কিনে নিয়ে আসছি। নীলিমার ছোটবেলাটা সৌভিক এত ভালো করে মনে রেখেছে জেনে নীলিমার মনটা ভরে গেল। আসলেই সৌভিক যেভাবে ওকে ভালোবাসে আর কেউ কখনো পারবে না এটা বিশ্বাস নীলিমার। এই নীলি, কোন ভাবনায় ডুব দিলা? সৌভিকের আওয়াজে নিজের চিন্তা থেকে বের হলো নীলিমা। না কিছু না। আচ্ছা, চকলেট তো তোমারও খুব পছন্দ ছিল। তুমি শুধু টবলেরন খেতা, এখনো কি তাই পছন্দ? টবলেরন আমার অল টাইম ফেভারিট, কিন্তু কানাডায় অনেক ডিফারেন্ট টাইপস এর চকোলেট ট্রাই করেছি, ওগুলাও ভালো লাগতো। কানাডায় আর কি কি করতা? মানে মানে পড়াশোনা ছাড়া আর কি কি করতা? প্রচুর ঘুরতাম। এত সুন্দর জায়গা ওটা নীলি, আই কান্ট এক্সপ্রেস। শুধু টরন্টো শহরের ভেতরেই যা আছে তাই দেখে শেষ করা যেত না। আমারও ঘুরতে খুব ভালো লাগে, নতুন নতুন জায়গা দেখার, ওটার সম্পর্কে জানার মজাই আলাদা। আসলেই শোন, বিয়ের পর আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরবো। প্রথমে দেশের ভেতরের জায়গাগুলো ঘুরবো, আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তারপরে যাব দেশের বাইরে। ঠিক আছে? নীলিমা বিয়ে শব্দটা শুনে আবার লাল হয়ে গেল। প্রতিদিন এইসব নতুন নতুন শব্দ ওর মনের অভিধানে যুক্ত হচ্ছে আর গভীরভাবে দাগ কাটছে ওর ভেতরে। সৌভিকের প্রতি ওর ভালোবাসার পরিমাপ আরও অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে, ভালোবাসার নতুন অর্থ শিখাচ্ছে ওকে। সৌভিক চোখে এই মুগ্ধতা নিয়েই নীলিমা বলল, আচ্ছা যাব ঘুরতে, এখন রুমে যাই। সৌভিক নীলিমাকে সামনে এনে পেছনে থেকে জড়িয়ে ধরল। যেতে দিতে তো একদম ইচ্ছা করে না, আরেকটু থাকো না। নীলিমাও যেন মিশে গেল নিজের ভালোবাসার মানুষটার মাঝে, আহ্লাদি স্বরে বলল, না আর ঠিক হবে না থাকাটা। নাতাশা আপুর কাছে আধা ঘন্টার সময় নিয়েই এসেছি, এখন যাওয়া উচিত। একটা শর্তে যেতে পারবা? কালকে রাতে আবার দেখা করব এখানে। নীলিমার লাজুক হাসি সৌভিককে উত্তরটা দিয়ে দিল। নিচে নেমে নীলিমা দেখল নাতাশা এখনো ফোনে বিজি, তাই চুপচাপ যেয়ে শুয়ে পড়ল ও। সকালে উঠে সবাই নাস্তার পাট তাড়াতাড়ি চুকিয়ে সেন্ট্রাল প্লাজার দিকে রওনা হলো। আজকে অনেকগুলো কাজ একসাথে শেষ করার নিয়তে বেরিয়েছে ওরা। প্রথমে হলুদের পরার জন্য একই ধরনের গজ কাপড় কিনতে হবে, তারপর সেইগুলো দর্জির কাছে দিয়ে আসতে হবে। এই দুইটা কাজেই অনেক সময় লেগে যাবে। তারপরে যদি সবার এনার্জি বেঁচে থাকে তাহলে মেয়েদের গাউন কেনার জন্য সবাই যাবে। ফিরতে দেরি হবে বলে দুপুরের লাঞ্চটাও সবাই বাইরে করবে বলে ঠিক করলো। আর সায়মা সোজা সেন্ট্রালেই ওদের সাথে দেখা করবে, ফোনে মামিকে জানিয়ে দিল। আজ সৌভিক পুরো টাইম নীলিমাকে শপিং এ হেল্প করবে, জানিয়ে দিয়েছে। বলেছে ও নাকি তার আগের দিন ভালো শিক্ষা পেয়েছে, এই ভুল আর সে করবে না। সেন্ট্রালে পৌঁছে একটা একটা করে দোকান দেখতে লাগলো ওরা, কিন্তু কোনটাতেই এমন কোনো কাপড় পাচ্ছিল না যেটা সবার একযোগে পছন্দ হয়। কারো একটা ভালো লাগলে অন্য একজন ওটার খুঁত ধরায় দিচ্ছে। এরই মাঝে নীলিমার একটা অরেঞ্জের মাঝে গ্রিন কম্বিনেশনের সিল্কের কাপড় খুব পছন্দ হলো, ও সবাইকে দেখালো ওটা। এইটার কামিজ বানিয়ে সবুজ সালোয়ার ওড়নার সাথে খুব ভালো লাগবে কিন্তু। নাতাশারও খুব ভালো লাগলো আইডিয়াটা। ওয়াও নীলিমা, আসলেই সুন্দর কম্বো এটা, আমার শাড়ির কালারটার খুব কাছাকাছি, এগুলো ভালো লাগবে। সবাই সম্মতি দিয়েই ফেলেছিল যখন সায়মা মাঝখান থেকে কথা বলে উঠল, কিন্তু আমার মনে হয় না এইটা আমাদের চুজ করা উচিত। নাতাশা আর নীলিমা দুজনই ঘুরে তাকালো ওর দিকে। কেন সায়মা? কাপড়টা তো ভালোই মনে হচ্ছে আমার কাছে। নীলিমা যোগ করল, হ্যাঁ সাইমা আপু, আর যেহেতু কালারটা আপুর শাড়ির সাথে ম্যাচ করবে তো আমাদেরকে একসাথে খুব ভালো লাগবে তখন। সাইমার কণ্ঠে কাঠিন্য অনুভব করতে সময় লাগলো না নীলিমার। তুমি শুধু আমাদের সুন্দর লাগা নিয়ে চিন্তা করছো নীলিমা, নাতাশা আপুর কথা চিন্তা করছো না।
নাতাশা আপু, আপনার শাড়ির সাথে যদি আমাদের কালার মিলে যায় তাহলে আপনি এতজনের মাঝে ঢাকা পরে যাবেন। আপনি যেহেতু ব্রাইড, আপনার লুকটা আউটস্ট্যান্ডিং থাকা উচিত। আমাদের উচিত আপুর শাড়ির রঙের কন্ট্রাস্ট কালার পরা, তাহলে আপু আরো ফুটে থাকবেন। নীলিমা ছাড়া বাকি সবার এইবার সাইমার কথা খুব ভালো লাগলো। পারভিন বললেন, মা তুমি কোন কালারটা সাজেস্ট করো তাহলে? নাতাশা আপু, আপনার শাড়ির কালারটা কি? হলুদ, সবুজ আর গোলাপির কম্বো। তাহলে আমাদের বেগুনির মাঝে কিছু নেওয়া উচিত। বেগুনি আর ম্যাট গোল্ডেন কম্বো ভালো লাগবে আমার মনে হয়। ওর কথা অনুযায়ী বেগুনির মাঝে প্রিন্টের একটা সিল্ক কাপড় সিলেক্ট করা হলো সবার জন্য। নীলিমার প্রথমে খুব কষ্ট লাগছিল যে ওর পছন্দটাকে প্রাধান্য দেওয়া হলো না, তবে সৌভিক ওর মন খারাপ দেখে ওর কানের কাছে এসে যখন বলল, তুমি যেটা চাইছো সেটা না হলে সমস্যা কি? আমার বউকে তো যে কোনো রঙেই সুন্দর লাগবে। তখন নীলিমার ঠোঁটে হাসি ফুটল। কিন্তু ব্যাগরা আবার বাঁধল দর্জির কাছে। বাসা থেকেই এই বাড়ির মেয়েরা ড্রেস কিভাবে বানাবে তা ঠিক করে গিয়েছিল নুহা। বেচারি তো ইন্টারনেট ঘেটে কত ডিজাইন বের করেছিল, তাই থেকে ওরা একটা সিলেক্ট করেছিল। কিন্তু ওখানে গিয়ে সাইমা আবার নিজের মতামত দিল বড়দের সামনে, এবং সবারটা রিজেক্ট করিয়ে নিজের দেওয়া ডিজাইন এপ্রুভ করালো। নীলিমা লক্ষ্য করল অন্য মানুষের ওপরে নিজের ইচ্ছে চাপানোর কৌশল সাইমা খুব ভালো পারে। পাশে দাঁড়ানো নুহার গোমরা মুখটা দেখে খারাপই লাগলো ওর। বেচারি আসলেই খুব কষ্ট করেছিল, কিন্তু এখন কিছুই আর করার নেই। শায়লা খালা অলরেডি সাইমার ডিজাইনটাই বলে দিয়েছেন দর্জিকে। দর্জির দোকানের কাজ শেষ করতে 3টা বেজে গেল। লাঞ্চ করতে পাশেই হাক্কা চাটকা রেস্টুরেন্টে বসলো ওরা। রেস্টুরেন্টে ঢুকেই ওদের মাঝে 2টা গ্রুপ হয়ে গেল। বড়রা বসলেন এক টেবিলে আর ছোটরা আরেক। বড় মামি ছোটদেরকে একে একে যে যেটা খেতে পছন্দ হয় সেটা অর্ডার করতে বলে গেলেন। সৌভিক নীলিমাকে ডাকলো খাবার অর্ডারের জন্য, কিন্তু নুহা তখনও গাল ফুলিয়ে বসে আছে দেখে নীলিমা ওকে নিয়ে একটু আলাদা কথা বলতে চাইল আগে, তাই সৌভিককে বলল খাবার অর্ডার দিয়ে ফেলতে। নুহাকে নিয়ে একটা কোনায় গেল নীলিমা। নুহা আপু, তুই এমন মন খারাপ করে আছিস কেন? আমার মন খারাপ না আপি, রীতিমতো রাগ উঠছে সাইমা আপুর ওপর। আমি কত কষ্ট করে গতরাতে ডিজাইনগুলা বের করছি আমাদের নিজেদের মধ্যেই, তো পারফেক্ট অপশন চুজ করতে কত সময় লাগছে সেইখানে এই ম্যাডাম ধাম করে এসে সব চেঞ্জ করে ফেললো। আম্মু আর খালাম্নিকে কিভাবে পটায় ফেললো দেখছো? মেয়েটা ভালো চালাক আসে। বড়দের নিয়ে এভাবে বলা উচিত না নুহা। আমি জানি তুই কত কষ্ট করছিস এবং আমাদেরও খারাপ লাগছে তোর ডিজাইনটা বাদ হয়ে যাওয়াতে, বাট ডোন্ট ওয়ারি, সামনে আমরা এলার্ট থাকবো সাইমাকে নিয়ে। ও আর তোর কোনো প্ল্যান নষ্ট করবে না। নষ্ট করতে দিলে সে না। ওকে আমি চিনে গেছি। এখন আমাদের আপুর বিয়ে, আমরা যা খুশি তাই করব, ওকে আর কোনো কিছুতে পাত্তাই দিব না। নীলিমা নুহাকে পাশ দিয়ে এক হাতে জড়িয়ে ধরে খাবার টেবিলে নিয়ে গেল, কিন্তু ওখানে যেয়ে আবার মাথা গরম হলো নীলিমার। সৌভিক আর নীলিমা একসাথে বসেছিল। নীলিমা নুহাকে নিয়ে দূরে সরে যাওয়াতে ওর জায়গায় সাইমা এসে বসে গেছে। শুধু সেটাই না, সৌভিকের সাথে দিন দুনিয়া ভুলে গল্পে মশগুল সে। নীলিমার মেজাজ আরো চরমে উঠল যখন দেখল সৌভিকও সাইমার গল্পে এমন ব্যস্ত যে নীলিমা যে এসেছে সেটা ও দেখেই নাই। সাইমা বলছে, তারপর মেয়েটা আমাদের টেবিলে এসে রবিনকে এমন বকা দিল যে ক্যান্টিন পুরাই চুপ। রবিন বেচারা কি করবে বুঝতেই পারছিল না, সরি বলার মতন ভাষাও হারায় ফেলছিল ও। সৌভিক জোরে হেসে দিয়ে বলল, তো রবিন মেয়েটার ভুল ভাঙালো না কেন? এখনো বলদি রয়ে গেছে ও। নীলিমা এসে গলা খাকারি দেওয়াতে সৌভিক ওর দিকে তাকালো। এই নীলিমা, আসো একটা মজার গল্প শুনো। আমার এক কলেজ ফ্রেন্ড আছে রবিন, সে আবার সাইমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। তার সাথে কি হইছে শোনো। নীলিমা মাঝপথে থামালো সৌভিককে। তোমরা সবাই কি অর্ডার দিয়ে আসছো? তার মানে আমি আর নুহাই বাকি? চল নুহা আমরা আমাদেরটা দিয়ে আসি, নয়তো দেরি হয়ে যাবে। খাবার অর্ডার দিয়ে যখন নীলিমা এসে বসলো, আরো চোখে দেখলো সৌভিক ওর দিকে তাকিয়ে আছে। নীলিমা পাত্তাই দিল না। নুহা রিদিমাদের সাথে গল্প করতে লাগলো। হঠাৎ ওর মোবাইলে মেসেজ আসলো একটা। এই দুনিয়ার সবচাইতে সুন্দর মেয়েটা রেগে গেল কেন হঠাৎ? সৌভিকের দিকে একবার ঠান্ডা চোখে তাকালো নীলিমা, তারপর লিখল, কই
আমি তো দেখছি দুনিয়ার সবচাইতে সুন্দর মেয়েটা তোমার পাশে বসে হেসে হেসে তোমার সাথে গল্প করছে। তোমার চোখ নষ্ট হয়ে গেছে, আমার পাশে তো কোন সুন্দর মেয়েই নাই। হ্যাঁ, আমার সামনে এক অপরূপা বসা, তার ব্যাপারে বলতে পারো। তাই তো দেখলাম, অপরূপা এসে পাশে দাঁড়ানোর পরেও তোমার হুঁশ থাকে না, থাকবে কেমনে? বিশ্ব সুন্দরীকে নিয়ে তো পাশেই বসে আছো, ভালো ভালো। সবই দেখছি আমি। নীলি কই যেন কি পুড়ছে, এখান থেকে গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ? মানে? কই কি পুড়ছে? সমওয়ানস জেলাস। নীলিমা সৌভিকের দিকে দাঁত কিটমিট করে রেগে তাকিয়ে নিজের অজান্তেই একটু জোরে বলে ফেলল, যত সব ফাইজলামি। কে ফাইজলামি করছে আপি? নুহার প্রশ্নে চমকে গেল নীলিমা। না না, ওই একটা জিনিস মনে পড়ে গেল তো তাই বললাম। একটু পরেই সবার খাবার চলে আসলে, লাঞ্চ করে ফেলল সবাই। লাঞ্চের পর আর এনার্জি থাকলো না কারো গাউনের শপিং করার, যেহেতু গাউন রেডিমেড কেনা হবে তাই ওটা 2 দিন পরে কিনলেও সমস্যা নাই বললেন রুনা খালা। তাই রেস্টুরেন্ট থেকে আফমি প্লাজায় একটা অর্নামেন্টসের দোকানে কিছু কাজ সারতে গেলেন বড়রা। দুল নামের এই দোকানটায় অর্নামেন্টসের কালেকশন প্রচুর। পারভিন, রুনা আর মেঝো মামি মেহেন্দিতে পরার জন্য কিছু গয়না সিলেক্ট করছিলেন, তাদের হেল্প করতে গেল সায়মা। নুহা এটা দেখেই আস্তে স্বরে বলল, বিশ্ব নসি পার্কার একটা। সবকিছুতে নাক গলায়। নুহার কমেন্টেই বোঝা গেল এখনো সাইমার ওপর থেকে ওর রাগ কমেনি, তবে এবার নুহাকে থামালো না নীলিমা। ওর নিজেরও মেয়েটার ওপর মেজাজ গরম, তখনই নাতাশার ডাকে সাইমার থেকে চোখ সরল নীলিমার। এই তোরা এইদিকে আয় তো। নীলিমারা যাওয়াতে নাতাশা আংটির কয়েকটা বক্স দেখালো। দেখ আংটিগুলোর ডিজাইন কত সুন্দর। আমার তো কয়েকটা ভালো লেগে গেছে, তোরাও চুজ কর, দেখ তোদের ভালো লাগে কিনা। নীলিমা আর রিদিমা দুইজনেরই রুবি আর গার্নেট স্টোনের একটা আংটি পছন্দ হলো, তবে ঝামেলা হলো রিদিমার সাইজের পেলেও নীলিমার সাইজটা পাওয়া গেল না। তোর সাইজ কত নীলিমা? 17 আপু, কিন্তু ওনাদের 16-র পর আর সাইজ নাই। পরে খোঁজাখুঁজি করে এডি আর সেফায়ার স্টোনের একটা আংটি পছন্দ হলো নীলিমার, ওটাই নিল ও। খালা, মামিদের কাজ শেষ হয়ে গেলে বাসার দিকে রওনা দিল ওরা। বাসায় পৌঁছে নিজেদের মতন ফ্রেশ হয়ে রিহার্সালের জন্য নামলো সবাই। একটা গেস্ট রুম ফাঁকা করে দেওয়া হলো ওদের জন্য। প্রথমে গানগুলো শুনে শুনে স্টেপস ঠিক করতে লাগলো ওরা। সৌভিক নীলিমার সাথে যেই গানগুলো নিয়েছিল তা সবগুলোই মোটামুটি রোমান্টিক ধাঁচের হওয়ায় স্টেপস গুলোও সেরকম ঢালতে হচ্ছিল ওদের নিজেদের মাঝে। তারা স্টেপস গুলো নিয়ে কমফোর্টেবল থাকলেও সাইমা বারবারই স্টেপসগুলো নিজের মতন চেঞ্জ করার চেষ্টায় ছিল। নীলিমা দেখল সাইমার দেখানো স্টেপসগুলো আসলেই ওদের থেকে আপগ্রেডেড, আর সৌভিকও প্রশংসা করছিল ওগুলোর, কিন্তু নীলিমার ব্যাপারটা মোটেও ভালো লাগছিল না। এক পর্যায়ে তো সাইমা নীলিমাকে আক্ষরিক অর্থে সরিয়ে দিয়েই সৌভিকের পাশে দাঁড়িয়ে গেল। সৌভিক, তোমার হাতটা দাও। হ্যাঁ দেখ, তুমি নীলিমাকে এভাবে না ধরে তোমার হাত দিয়ে এভাবে ঘুরিয়ে কাছে নিয়ে আসলে গানের তালের সাথে বসবে, ভালো, কি বলো? আসলেই তো সাইমা, ভালো আইডিয়া দিছেই নীলি, দেখি আসো তো। নীলিমা নির্বিকার ভঙ্গিতে সৌভিকের সাথে স্টেপসটা করলো, কোনো হাসি ওর চেহারায় ছিল না। অন্যদেরও একটু একটু রাগ ওঠা শুরু করলো এগুলাতে, কিন্তু সাইমা মেহমান আর আজকে প্রথম দিন বলে কেউ কিছু বলল না। নীলিমার চরম মেজাজ গরমে আর সাইমার বারংবার ইন্টারফেয়ারিং এর মাধ্যমে প্রথম দিনের রিহার্সাল শেষ হলো। তনয় আজকে আসতে পারে নাই বলে আজ আর রাত করতে চাইল না সাইমা। বড় মামি সৌভিককে বললেন গাড়ি দিয়ে সাইমাকে নামিয়ে দিয়ে আসতে। সৌভিকও বলল বাইরে নাকি ওর কি কাজ আছে, তাই সাইমাকে নামাতে ওর সমস্যা হবে না। এটা শুনে নীলিমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। সে দেখল সাইমা বিষয়টায় বেশ উতফুল্ল, আর কিছু না বলে নীলিমা গটগট করে নিজের রুমে চলে গেল। সৌভিকের ফিরতে 9:30 বেজে গেল। বাকিরা খাবার টেবিলে বসেছে ডিনার করতে যখন সৌভিক ঢুকল। শায়লা খালা বললেন, কি রে আব্বু, এত দেরি করলি কেন? সাইমাকে নিয়ে কোথাও গিয়েছিলি নাকি? শিলা মামি বললেন, না আপা, সাইমা তো এখান থেকে বের হওয়ার আধা ঘন্টা পরেই আমাকে ফোন দিয়ে বলল যে ও পৌঁছে গেছে, ভাবির সাথেও তো কথা হলো আমার। শায়লা আবার ঘুরলেন তার ছেলের দিকে। তাহলে তুই কই ছিলি এতক্ষণ? এই একটু ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছিলাম আম্মু।
ও আচ্ছা শোন, কালকে বাসায় ইন্টারনেটের লোক আসবে, রাউটার নাকি বলে জানি ওটাকে, ঝামেলা করছে তোর আব্বু, জাপান যাওয়ার আগে বলে গিয়েছিল ওদেরকে, আমাকে আজ সন্ধ্যায় ফোন দিয়ে বলল কালকে করবে ওরা কাজটা, তুই একটু সকাল সকাল চলে যাইস বাসায়। আচ্ছা। সৌভিক ডিনারের প্লেট নিয়ে ড্রয়িং রুমে নীলিমার পাশে যেয়ে বসে পড়ল, তবে নীলিমা 1 মিনিট পরেই ওখান থেকে উঠে গেল। সৌভিক অবাক চোখে তাকিয়ে কিছু বলার আগেই টুম্পা মামি জিজ্ঞেস করলেন, কিরে আম্মু, এত তাড়াতাড়ি খাওয়া শেষ? কিছুই তো খেলি না। অনেক খাইছি মামি, আর পারবো না আমি, একটু রুমে যাই, আজ বেশ টায়ার্ড লাগছে। এই বলে নীলিমা সোজা উপরে চলে গেল, একবার সৌভিকের বিস্ময় ভরা চেহারাটার দিকে তাকালো না। রাতে নীলিমা আর নাতাশা গল্প করছিল, এর মাঝে সৌভিকের মেসেজ আসলো ছাদে ও ওয়েট করছে নীলিমার জন্য, নাতাশাও কথা বলবে তানভীরের সাথে, তাই অনিচ্ছা সত্ত্বেও নীলিমাকে ছাদে উঠতে হলো। সৌভিক নীলিমাকে দেখে এগিয়ে গেল ওর কাছে, পেছনে থেকে ওকে জড়িয়ে ধরে কানের কাছে এসে বলল, নীলি, আই হ্যাভ সামথিং ফর ইউ। নীলিমা আর নিজের কন্ট্রোল ধরে রাখতে পারল না, সারাদিনের রাগ ক্ষোভ একসাথে বেরিয়ে আসলো ওর, ঝটকা দিয়ে নিজেকে সৌভিকের বাহু থেকে ছাড়িয়ে ফেলল ও। প্লিজ, আমার ভালো লাগছে না। হঠাৎ এরকম ধাক্কায় এক কদম পিছিয়ে গেল সৌভিক, অবাক হয়ে প্রশ্ন করল ও, কি হইছে নীলি? এত রেগে আছো কেন? এত নাকি আমাকে বোঝো তুমি? তো আমি রাগ কেন হতে পারি সেটা বোঝ না। সৌভিক শান্তভাবে নীলিমার কাছে যায়। আচ্ছা কি হইছে খুলে বলবা তো? ইশিট সায়মা ইস্যু। নীলিমা প্রশ্নটা শোনার সাথে সাথেই মুখ ঘুরিয়ে ফেলে, সৌভিকের বুঝতে আর বাকি থাকে না, হেসে দেয় ও। ও সো আই এম রাইট, ইট ইস দ্যাট ইস্যু। আচ্ছা সাইমার মেজাজ আমার ওপর দেখায় তোমার লাভ আসে বলো? আমি সাইমার ওপর রাগ কেন হব? ও তো বাইরের মানুষ, আমার তোমার ওপর মেজাজ গরম সৌভিক, 1.5 বছর আগেও দেখেছি, এখনো দেখছি, সাইমা পাশে থাকলে তুমি বাকি সব ভুলে যাওয়া। আজ দুপুরে রেস্টুরেন্টেও এটা হলো, আর নাচের রিহার্সালেও শি হ্যাশ আ সার্টেন চার্ম অন ইউ, ইউ নো দ্যাট। কপাল কুঁচকে ফেলে সৌভিক। কি অবলতাবল বলছো নীলি? এরকম কোনো চার্ম ফার্ম কিছুই নাই, আই মেড ইট ভেরি ক্লিয়ার টু হার বিফোর। বাট আই ডোন্ট থিংক শি আন্ডারস্টুড। আর ওর তালে আবার তুমি তাল দিচ্ছ? প্লিজ জান, তুমি ভুল বুঝছো ব্যাপারটা, আর তারপরেও যদি তোমার ভালো না লাগে আমি সাইমার সাথে এর পর থেকে বেশি কথা বলবো না, ওকে? এখন প্লিজ ওই মেয়ের কথা বাদ দাও, আমি আমার বউয়ের জন্য কি নিয়ে আসছি সেটা দেখ। নীলিমার মাথায় তখনও আগুন জ্বলছিল, ঝনকার দিয়ে বলল ও, আমাকে বউ বানানো লাগবে না তোমার। সাইমার সাথে যখন এতই কথা বলতে, পাশে থাকতে ভালো লাগে, তাহলে সাইমাকেই বউ বানাও নিজের, আর ওকে এই গিফট দাও, আমি হব না তোমার বউ, যাও। এই কথায় সৌভিকের যা রিয়াকশন হলো তা নীলিমা একদম আশা করে নাই। সৌভিক ওর বাম হাতের কনুই এমন জোরে ধরল যে নীলিমার মনে হচ্ছিল এখনই ওর হাত ভেঙে যাবে। আগুনের দৃষ্টিতে নীলিমার দিকে চেয়ে হুঙ্কার দিয়ে উঠল সৌভিক, কি বললা তুমি? কি বললা? আবার বলে দেখাও। নীলিমা একেবারে ভয় কুঁকড়ে গেল, মুখ থেকে রক্ত সরে গেছে, ওর কথা বলার সাহস পেল না, ও বেশি বলে ফেলেছে বুঝে শুধু মুখটা খুলতে চেয়েছিল। শ্বশুর! চাপা চিৎকারে থামিয়ে দেয় সৌভিক। ডোন্ট ইউ ডেয়ার সে সরি। তারপর সৌভিক ওর হাতটা ছেড়ে দিল, কিন্তু চোখের আগুন কমল না। এই অবস্থায় নীলিমাকে ওখানে একা রেখে দ্রুতপায়ে হেঁটে ছাদ থেকে বেরিয়ে গেল সৌভিক। নীলিমা নিঃশব্দে কাঁদতে কাঁদতে রুমে ঢুকলো। এতটা শকড ও আর কখনো হয়নি, এতটা ভয় আগে পায়নি। আর সৌভিকের এই রূপ, শুধু ও কেন, মনে হয় এই বাড়ির কেউ আগে কখনোই দেখেনি। নাতাশা তানভীরের সাথে ফোনে কথা বলছিল, নীলিমার এই চেহারা দেখে সাথে সাথেই ফোনটা কেটে দিয়ে নীলিমার কাছে গেল। নীলিমা, আপু তোর কি হইছে? চেহারার এই অবস্থা কেন তোর? নীলিমা নাতাশাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। এতক্ষণ যেই অশ্রুতে কোন শব্দ ছিল না, এখন তা পুরো রুম জুড়ে বেজে উঠল। নাতাশা হতবাক হয়ে প্রথমে কি করবে বুঝে উঠতে পারছিল না। নীলিমা নিজেকে সম্পূর্ণ ওর ওপর ছেড়ে দিয়েছে আর সমান ধারে কাঁদছে।
আস্তে আস্তে নাতাশা নীলিমাকে দরজার সামনে থেকে খাটে এনে বসিয়ে দিল। নীলিমার কান্না আরো বেড়ে যাচ্ছে দেখে ওকে একটু সময় দিল নিজেকে সামলানোর জন্য। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর নাতাশা এক হাতে নীলিমাকে আগলে ধরে জিজ্ঞেস করল, সৌভিকের সাথে কোন প্রবলেম হয়েছে আপু? জানি তোদের পার্সোনাল ব্যাপার, তাও আমাকে কি একটু জানানো যাবে? নীলিমা হেঁচকি তুলতে তুলতে প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুলে বলল। নাতাশাকে শেষের ভাগটা বলতে গিয়ে আবার অঝরে কেঁদে ফেলল ও। সৌভিক এমন করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওর মাথা তো প্রচুর ঠান্ডা, এইটাই জানি আমরা, ওর দ্বারাও এটা সম্ভব। নীলিমার উত্তর না পেয়ে নাতাশা আবার বলল, তবে নীলিমা, ভুল তো তোরও ইকুয়াল আছে সাইমাকে নিয়ে, তুই এত ইনসিকিউর কেন? সৌভিক তো ওকে না করেই দিছে, আর এখন তো সৌভিক শুধুই তোর, তাহলে সাইমার সাথে ও কত গল্প করে না করে, এই নিয়ে তুই টেনশন করছিস কেন? শোন, তোদের সম্পর্কটা নতুন, একে অপরের প্রতি বিশ্বাসটা পাকাপোক্ত হতে দেওয়া খুব দরকার তোদের। আপু আমি বুঝতে পারছি আমার ভুলটা, ওকে এত বেশি ভালোবাসি যে অন্য কারোর চোখ ওর ওপর পড়লে সেটা একদমই সহ্য করতে পারি না, তাই আজ রাগের মাথায় অনেক উল্টা পাল্টা কথা বলে ফেলছি ওকে। এখন কি করি আপু বলো না? যেরকম ভাবে ও রেগে আছে তাতে তো মনে হচ্ছে না ও আমার কোনো কথা শুনবে। শুনবে না কেন? যদি গভীর ভালোবাসা দিয়ে বলিস, ও শুনতে বাধ্য। আজ আর যেহেতু সময় নাই, কালকে এমন কিছু করিস যেটাতে তোর মনের এই অনুভূতি ও যেন বুঝতে পারে। কি করব? আমি কি জানি? এটা তো তুই বুঝবি যে নিজের ভালোবাসাকে তুই সৌভিকের সামনে কিভাবে তুলে ধরবি, কিভাবে তোদের এই দূরত্ব ঘুচাবি। এখন রাত অনেক হয়েছে, শুয়ে পড়, কালকে উঠে তারপর চিন্তা করিস। সারা রাত নীলিমার তেমন ঘুম হলো না, বিছানায় এদিক ওদিকে করেই পার করলো ও। সকালে নাস্তার সময় সৌভিক নীলিমার কাছে পর্যন্ত আসলো না। নীলিমা আর নাতাশা চোখের ইশারায় একে অপরের সাথে কথা বলছিল। নাতাশা নীলিমাকে বুঝিয়ে দিচ্ছিল এটা ওটা করে সৌভিককে মানাতে, কিন্তু কোন কিছুই কাজে আসছিল না। সৌভিক ফিরেও তাকাচ্ছিল না নীলিমার দিকে। নাস্তা শেষ হওয়ার পর সৌভিক ওর মায়ের কাছে গেল। আম্মু বাসার চাবিটা দাও, আমি রেডি হয়ে যাই বাসায়। এই সময় নাতাশা বলে উঠল, সৌভিক, আমার আর নীলিমার একটু আফমি মলে যাওয়া লাগবে, তুই তো ওইদিকেই যাচ্ছিস, আমাদের একটু নামায় দিবি? চলো আপু। নীলিমা অবাক হয়ে নাতাশার দিকে তাকিয়ে রইল, ওর কোন শপিং বাকি? নাতাশা কাপড় চেঞ্জ করার বাহানায় নীলিমাকে নিজের রুমে নিয়ে আসলো। শোন নীলিমা, আমি বুঝছি তুই এত মানুষের মাঝে আসলে সৌভিককে মানাতে পারবি না, তাই তোদেরকে একসাথে বের করার একটা প্ল্যান বানিয়ে ফেললাম। এখন তোরা বাইরে কোথাও বসে নিজেদের প্রবলেমস গুলো ঠিক করে ফেলবি, বুঝছিস? নীলিমা এক মলিন হাসি মেখে নাতাশাকে জড়িয়ে ধরল। থ্যাঙ্কস আ লট আপু, কিন্তু তুমি কি করবা এতক্ষণ? কেন, আমার একটা পুরাতন বয়ফ্রেন্ড আছে না, যে এখন আমার নতুন হাজবেন্ড হতে যাচ্ছে, তার সাথে ডেটিং করব। এই কথায় নাতাশা নীলিমা দুজনই জোরে হেসে দিল। নিচে নেমে দেখে সৌভিক গাড়ি নিয়ে বাইরে দাঁড়ানো। নাতাশা যেই পেছনে বসে পড়ল, নীলিমা সৌভিকের পাশে যেয়ে বসল। তখন সৌভিক নীলিমার দিকে একবারও চাইল না, চোখ মুখ শক্ত করে সোজা সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো। আফমির সামনে এসে গাড়ি থামালো সৌভিক। নাতাশা নেমে নীলিমার বসা জানালাটার কাছে ঝুঁকে দুইজনকে একসাথে কিছু কথা বলল। দেখ, তোরা দুইজন একটা নতুন সম্পর্কে নিজেদের ঢেলেছিস, এটা খুবই সেনসিটিভ একটা সম্পর্ক, চড়াই উতরাই দুটোই আসবে। আমি বলবো, নিজেদের একটু বোঝার সময় দে তোরা। আমি তানভীরের সাথে আছি, 1-1.5 ঘন্টা পর আমাকে নিতে চলে আসিস। এই বলে নাতাশা সরে গেল। আফমির ভেতর ও চলে যাওয়ার পর সৌভিক ওখানেই গাড়িটা থামিয়ে রাখলো। অনেকক্ষণ দুইজনের কেউই কিছু বলল না, একদম চুপ করে রইল। এরপর নীলিমা আর না পেরে শুরু করলো, শোন, আই অ্যাম রিয়েলি সরি, আমি কালকে তোমার সাথে অনেক বেশি রুড হয়ে গিয়েছিলাম, তুমি কি আমাকে এবার মাফ করবা না? প্লিজ কিছু বলো। চুপ থেকো না প্লিজ। সৌভিকের কঠোর চোখ দুটো একটুও গলল না। নীলিমা চলো, তোমাকে নানি বাসায় নামায় দিয়ে আসি, আমার আবার এইখানে ফিরতে হবে ইন্টারনেটের কাজ করানোর জন্য।
নীলিমার চোখ দিয়ে আবার নিঃশব্দে অশ্রু বের হওয়া শুরু হলো। সৌভিক নিজের চোখে সানগ্লাস পরে থাকাতে মনে হয় নীলিমার চোখের পানি দেখতে পেল না। নীলিমা হাল ছেড়ে দিয়েছিল, কোনোভাবেই আজ এই ছেলে মানবে না। সৌভিক গাড়ি স্টার্ট করে রিভার্স গিয়ারে দিয়ে যেই ঘোরাতে যাবে, ঠিক তখনই ওর মোবাইলে ফোন বাজলো। হ্যালো। ও হ্যাঁ ভাই, আপনারা কোথায়? চলে এসেছেন? বাসার নিচে। আচ্ছা দাঁড়ান, আসছি আমি। গাড়ি আর ঘোরাতে পারল না সৌভিক। নীলিমাকে নিয়েই ওর নিজের বাসার দিকে রওনা হতে হলো। বাসার গ্যারেজে গাড়ি পার্ক করে নীলিমা আর ইন্টারনেটের লোকদের নিয়ে উপরে উঠল ও। বাসায় ঢুকে সৌভিক নীলিমাকে নিজের রুমের চাবি দিয়ে বলল ওপরে যে রুম খুলে ওয়েট করতে, তারপর বাকিদের নিয়ে রাউটার যেখানে রাখা সেখানে চলে গেল ও। রুমে ঢুকে দরজাটা ভিড়িয়ে দিল নীলিমা। মন খারাপ নিয়েই খাটে বসল। সৌভিকের টানানো ছবিগুলো এক ধ্যানে দেখল কিছুক্ষণ। মানুষটা ওর জন্য একটা মরণজাল যেখানে ফেঁসে নীলিমার মৃত্যু হয়েছে। এত ভালোবেসে ফেলেছে এই সুদর্শন পুরুষকেও। পাশে তাকায় নীলিমা, তারপর আলমারিটার কাছে চোখ যেতেই লজ্জার আবরণে ঢাকে নিজেদের প্রেম নিবেদনের দিনটা খেয়াল করে ওর। সৌভিকের ওর কাছে আসা, জড়িয়ে ধরে, কপালের সেই অধরের স্পর্শ, সব মনে করে নিজের মাঝেই গুটিয়ে যায়। হঠাৎ নীলিমা নিচে কথার আওয়াজ শুনতে পেল। লোকদের কাজ মনে হয় শেষ। মেইন গেট বন্ধ হওয়ার আওয়াজও আসলো ওপরে। তার 2 মিনিট পর সৌভিক ঢুকলো রুমে। সৌভিককে দেখে নীলিমা নড়েচড়ে বসলো, কিন্তু সৌভিক ওকে দেখলো পর্যন্ত না, সোজা ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে নীলিমার দিকে তাকিয়ে বলল সৌভিক, চলো বের হই, এখানের কাজ শেষ। এই বলে ও নীলিমাকে পাশ কাটিয়ে সামনে যাচ্ছিল। নীলিমা পথ আটকালো ওর। সৌভিক থমকে দাঁড়ালো, ভ্রু জোড়া কুঁচকে চাইল নিচে। নীলিমা ততক্ষণে আরো কাছে চলে এসেছে। সৌভিকের একদম কাছে এসে নিজের 2 হাত দিয়ে সৌভিকের চেহারাটা ধরে নিচে নামালো। গভীর এক দৃষ্টি আটকে। সৌভিক কিছু বোঝার আগেই নীলিমা নিজের ভালোবাসার গভীর ছোঁয়া বুলিয়ে দিল ওর ঠোঁটে। সেই ভালোবাসার পরশে কিছু মুহূর্ত এভাবেই এক হয়ে রইল ওরা। যখন সেই মুহূর্তের রেশ কাটল, আস্তে করে নিজেদের চোখ খুলে একে অপরকে দেখল সৌভিক আর নীলিমা। নীলিমার ঠোঁট কাঁপছে, হাত ঠান্ডা হয়ে গেছে, কিন্তু চোখের দৃঢ়তা স্পষ্ট। আর সৌভিক যেন এক স্বপ্নের মাঝে নিজেকে খুঁজে পেল। আকস্মিকতার ঘোর তখনও কাটেনি ওর। ভারী শ্বাসের মধ্য দিয়ে সৌভিক নেশাত্মক কণ্ঠে প্রশ্ন করে, তুমি কি জানো তুমি কি করে ফেলেছ নীলি? জানি। সৌভিক থামে, আবার বলে, নীলিমা তুমি কোনো র্যাশ ডিসিশন নিও না প্লিজ। আমি জানি এই ব্যাপারটা তোমার কাছে কতটা সিরিয়াস। এবার সৌভিকের মুখ চেপে মাঝপথে থামিয়ে দিল নীলিমা। আমি সব জেনে বুঝেই করেছি। যেই দিন তুমি ভিডিওটা আমার ল্যাপটপে রেখে গিয়েছিলে, সেই দিন থেকেই আমি তোমার হয়ে গিয়েছি সৌভিক। তোমার সম্পূর্ণ হতে আমার কখনোই কোনো আপত্তি ছিল না, এখনো নেই। তাই আজকের পর থেকে আমার সবকিছুর ওপর শুধু তোমার অধিকার। আমাকে সম্পূর্ণরূপে ভালোবাসার, আমাকে সম্পূর্ণভাবে নিজের কাছে পাওয়ার সব অনুমতি আজ থেকে তোমাকে দিলাম আমি। সৌভিকের জন্য এই কিছু কথাই যথেষ্ট ছিল। চোখের আবেগ আর ধরে রাখতে পারল না ও। এক হাত দিয়ে নীলিমার কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসলো। নীলিমাকে নিজের আলিঙ্গনে বেঁধে ওর ঠোঁটে নিজের ভালোবাসা আঁকতে শুরু করলো। নীলিমাও সেই অঙ্কনে সাড়া দিল। অনেকক্ষণ একে অপরের মাঝে এভাবেই মিশে থাকলো দুইজন। এক পর্যায়ে নীলিমার ঠোঁট ছেড়ে দিয়ে ওর সমস্ত মুখে সৌভিকের ঠোঁট ছড়িয়ে দিল। সেই আদর, কপাল, চোখ, গাল, কোনো জায়গায় বাদ দিল না। সৌভিক আবার ফিরে আসলো নীলিমার ঠোঁটে। আবার চলল এই মিশে যাওয়ার খেলা কিছুক্ষণ। সৌভিকের হাত আস্তে আস্তে নীলিমার সারা শরীর স্পর্শ করতে করতে নীলিমাকে এক অন্যরকম অনুভূতির সাথে নতুন করে পরিচয় করিয়ে দিতে লাগলো। ভালোবাসার শিহরণে ভাসিয়ে দিচ্ছিল ওকে। সৌভিক একসময় সেই হাত উঠে আসলো নীলিমার ওড়নার কাছে। নীলিমার চোখের দিকে নেশালো দৃষ্টিতে তাকালো সৌভিক। যখন দেখলো নীলিমা কোনো বাধা দিচ্ছে না, তখন এক টানে ওড়নাটা ছুঁড়ে ফেললো মাটিতে। তারপর নীলিমাকে ওর পেছনের দেয়ালের সাথে ঠেকালো ও। কিন্তু চুল বাঁধা থাকার কারণে দেওয়ালের সাথে ক্লিপের ধাক্কায় মাথায় হালকা ব্যথা লাগলো। নীলিমার কপাল হালকা কুঁচকে গেল ওর। অন্য সময় থাকলে সৌভিক ওর মাথার ব্যথাটা নিয়ে টেনশনে পড়ে যেত, কিন্তু এই মুহূর্তে ওর চোখে নীলিমা অন্য এক উত্তাল নেশা দেখতে পেল। একটা হাত পেছনে ঘুরিয়ে সেই ক্লিপটাও খুলে ফেললো সৌভিক। অমনি নীলিমার সিল্কি চুলগুলো খুলে অগোছালো হয়ে লুটিয়ে পড়ল। চোখ নিচু করে নীলিমা জমে গিয়েছিল ওখানে। লজ্জায় নড়তে ভুলে গিয়েছে ও, তবে আজ ইচ্ছেও নেই নড়ার বা ওখান থেকে সরে যাওয়ার। আজ সৌভিকের ভালোবাসায় ভিজতে চায়
চায় ও সৌভিককে নিজের ভালোবাসায় ভেজাতে চায়। চুলগুলো খুলে দেওয়ায় নীলিমার চেহারার দুই পাশ দিয়ে সেগুলো ছড়িয়ে পড়ল। এক হাত দেওয়ালে ঠেকিয়ে নীলিমার চোখে চোখ রেখে আরেক হাত দিয়ে সেই চুলগুলো আলতো হাতে সরিয়ে দিতে লাগলো সৌভিক। নীলিমা চোখ তুলে তাকালো ওপরে, আর একবারের জন্যও নিচে নামালো না। নিজের মনের তৃষ্ণা সৌভিককে বোঝাতে চায় ও, এবং সৌভিক মনে হয় সেটা বুঝেও নিল, তাই চুলের গোছা সরিয়ে নীলিমার গলায় নিজের ঠোঁট ডোবালো ও। চোখ বন্ধ হয়ে গেল নীলিমার। পরম এক সুখে জড়িয়ে ধরল সৌভিককে ও এক হাতের আঙুল দিয়ে সৌভিকের চুলে হাত বোলালো, অন্য হাত সৌভিকের পিঠে। ওর কানের পাশে আস্তে করে নিজের ঠোঁট ছোঁয়ালো নীলিমা। আই লাভ ইউ সৌভিক, আই লাভ ইউ আল্ট। এক মুহূর্তের জন্য যেন সব নিস্তব্ধ হয়ে পড়ল। সৌভিকও যেন জমে গিয়েছে নীলিমার মাঝে, তবে পরক্ষণেই নিজের উত্তরে নীলিমাকে আরো জোরে নিজের মাঝে বেঁধে ফেলল সৌভিক। এতক্ষণ যেই ছোঁয়াটা আলতো ছিল, তা এখন উন্মাদনায় পরিণত হলো, আর তার স্বাদ পুরোপুরি নিতে লাগলো ওরা দুইজন। অনেকক্ষণ তাদের মাঝে এই প্রেমের খেলা চলল। কারো ঠোঁটে কোনো কথা নেই, শুধু শরীরে ছিল ভালোবাসার স্পর্শ, আর দুজনের ভারী নিঃশ্বাসে ছিল মনের একাত্মতার উল্লাস। নীলিমার আজ কোনোভাবেই সৌভিককে বাধা দেওয়ার ক্ষমতা রইল না, তবে সৌভিক নিজের সীমানা অতিক্রম কোনোভাবেই করল না। যতটুকু ভালোবাসায় নিজের প্রেয়সীকে দিতে নিজের মাঝে কোনো বাধা বোধ হয় না, ঠিক ততটুকুই দিল ও। নীলিমার চোখ দিয়ে জল গড়ায় নিজের প্রেমিক পুরুষের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার ফলস্বরূপ, যা তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল। গল্প লুকোচুরি প্রেম। লেখিকা